5 আগস্টের পরে যখন মুভমেন্টটা সফল হয়েছে তখন দেখবেন নিউজ 24-এ সবাই সমন্বয়করা হাজির হয়েছিল, যাদেরকে তারা কানেক্ট করতে পেরেছে তারা গিয়েছিল। কিন্তু এর পরবর্তীতে তারা গুটি কয়েক মানুষ ছাড়া ডিসিশন কখনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে হয়নি। এটা সম্পূর্ণ একটা ভোগাস আলাপ। হ্যাঁ, কারণ আমি 158 জনের মধ্যে একজন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম, আমি আমার ক্যাম্পাসের প্রধান সমন্বয়ক ছিলাম। এককভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং তারাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা সরকারে যাবে, এবং সেটা শুধুমাত্র আমাদের সামনে জানিয়েছে যে আমরা চাই 2 জন স্টুডেন্টের মধ্যে থেকে সরকারে যাবে। তারা যে একটা বড় বড় আলাপ দেয় না যে আমরা সমন্বয়কদের সাথে আলাপ করে 2 জন প্রতিনিধি হয়ে আমরা এসেছি, এটা পুরোপুরি মিথ্যা কথা। যখন হাসিনা পালিয়ে গিয়েছে এরপরে ক্যান্টনমেন্টে প্রথম এটা হলো, আলাপটা হলো, এবং রাজনৈতিক তাদের ভাষ্যমতে যেটা শুনি যে রাজনৈতিক দলগুলো সব ক্যান্টনমেন্টে চলে গিয়েছে। তো রাজনৈতিক দলগুলো চলে গিয়েছে, তখনও কিন্তু দেখবেন 6 তারিখ 7 তারিখে রাস্তায় হাজার হাজার লাখ লাখ মানুষ ছিল। তখন কেন তারা সিদ্ধান্ত নিতে পারেনি যে আমরা শহীদ মিনারে যাব, আমরা ক্যান্টনমেন্টে যাব না? তখন কেন তারা সিদ্ধান্ত নিতে পারেনি যে আমরা বঙ্গভবনে যাব না? তো এটা তো তাদের ভুল ডিসিশন। তারা যদি সিদ্ধান্তটা নিত, এরপর যদি জনগণ সাপোর্ট না করতো, রাজনৈতিক দল সাপোর্ট না করতো, অন্যান্য মানুষজন সমন্বয়ক তাদেরকে সাপোর্ট না করতো, তখন তারা বলতে পারতো যে আমরা আমাদের রাইট ডিসিশনটা নিয়েছিলাম, আমরা কারো কাছ থেকে হেল্প পাইনি, যার জন্য এটা নষ্ট হয়েছে। তারা তো সেই ডিসিশনটা নেয়নি। আমার এখানে ছাত্র শিবিরের সেই সময়কার সভাপতি তিনি এসেছিলেন, মানে তিনিও বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্ররা যাক, তারা এটা চায়নি। আপনারা বলছেন আপনারাও চান নাই, মানে চাইলোটা কি? মানে আমলারা বা অন্য কেউ চেয়েছিল কিনা? আমি চুরি করেছি, আমি খুন করেছি, আমি কেন করেছি এটার উত্তর তো আমি দিতে পারবো, তাই না? তো যারা গিয়েছে এটা তারাই বলতে পারবে যে তারা কেন গিয়েছে এবং কাদের পরামর্শে গিয়েছে। তবে এটা সত্য, তাদেরকে অনেকেই পরামর্শ দিয়েছে যে গভর্নমেন্টে না যাওয়ার জন্য। আমরা 9 দফা প্রসঙ্গে একটু জানতে চাই যে আসলে 9 দফাটা কার ছিল? 9 দফার ইন্টারনাল যে ইস্যুসগুলো আছে সেটা বহুবার আব্দুল কাদের ভাই করেছে, শেয়ার করেছে। আমি মনে করি না এখানে আবার নতুন করে বলার কিছু আছে। তো সেই জায়গা থেকে ওই ঘটনার পরে 9 দফাটা এসেছে যে আমাদের দাবিটা তো পেশ করতে হবে, জনগণকে জানাতে হবে। 9 দফার ক্ষেত্রে শিবির যেমনটা বলে যে 9 দফার আতুর ঘর হচ্ছে ছাত্র শিবির। শহীদ মিনারে 3 তারিখ যদি নাহিদ ইসলাম 1 দফার ঘোষণা না দিত, তাহলে কি হাসিনার পতন হতো না? পুরো জুলাইয়ে যা ঘটেছে, যা করেছে সেটা জনগণ করেছে, সেটা ছাত্র সমাজ সমন্বিতভাবে মিলে করেছে। তাদের তরফ থেকে যদি লিখিতভাবে মৌখিকভাবে যেভাবেই হোক এই 9 দফা না আসতো, এই 1 দফা না আসতো, তারপরও জনগণ এই রায়টাই বাস্তবায়ন করতো, কারণ এটা জনগণের রায় ছিল। তারা জনগণের রায়টাকে বুঝে সেটাকে শব্দে রূপান্তর করেছে, সেটাকে মানে আকারে প্রকাশ করেছে, দাবি আকারে প্রকাশ করেছে, ব্যাস এতটুকুই। 7 দিনে যদি আপনি 1 কোটি টাকা খরচ করতে চান, পার ডে 14 লাখ টাকার উপর আপনার খরচ করতে হয়। দৃশ্যমান কোনো কাজ ছিল কিনা? এটা বৈষম্যবিরোধীর পেজ তো এখন নাই, পেজ থাকলে দেখতেন। পেজে অবশ্যই পোস্ট করেছিল, মানে 50-60টা পোলাপান নিয়ে হাতে কয়েকটা প্লাকেট দিয়ে ঘুরছে, একটু পার ডে 14 লাখ টাকা খরচ হয়ে গেছে। এটা বোকাও বুঝে না, অনেকে যেমনটা বলার চেষ্টা করে থাকে যে সেই টাকাটা যদি আপনাদের সাথে সমন্বয় করেই ভাগ বটোয়ারা করা হতো, তাহলে হয়তো আপনারাও কিছু আপনার বলতেন কাছে না। কি মনে হয় যে ভাগ বটার অফার আমাদের কাছে আসে নাই? আওয়ামী লীগকে নর্মালাইজ করার ক্ষেত্রে জুলাই জাদুঘর একটা বড় বাধা। রাষ্ট্রনায়কের নিজস্ব সিদ্ধান্ত যদি না থাকে, রাষ্ট্রনায়ক যদি জনগণ কি চায়, পপুলিজমের উপরে ভিত্তি করে রাষ্ট্র চালাতে চায়, তাহলে সেটা তাসের ঘরের মতো হয়ে যাবে। রাষ্ট্রনায়কের স্থির হতে হবে এবং জনকল্যাণ করার আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি জনকল্যাণ করব। সাময়িকভাবে জনগণের সেটা পছন্দ নাও হতে পারে, বাট আমি এটা করব। রাষ্ট্রপ্রধানের কোন কাজ বা কথাটা আপনার কাছে মনে হয়েছে যেটা পপুলিস্ট? রামেশ্বর বাসায় যাওয়াটা খুবই ভালো একটা সিদ্ধান্ত ছিল, কিন্তু সেখানে গিয়ে যে 1 মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করবে, এটা পপুলিস্ট লেগেছে। তাদের প্রসঙ্গে কি বলবেন? মানে যাদের কাছে গালাগাল জিনিসটাই খারাপ, কিন্তু এইটা আবার ভালো লাগে। আচ্ছা, হাদির গালটা খারাপ লাগছে, কিন্তু মেহের আফরোজ শাওনের যে গালটা এটা খুব ভালো লাগছে। হাদি ভাইকে তাদের ভালো লাগতো না, এই জন্য তার কথাবার্তাও ভালো লাগতো না। মেহের আফরোজ শাওনকে ভালো লাগে, সুন্দরী মহিলা। সুন্দরী বলাটা ঠিক হবে না, মহিলা মানুষ, টান আছে, মিল আছে, স্বজাতি এবং একই আপার শিষ্য আছে। আমাদের টিভি সেটে বসে থাকা বেশ কিছু পাপীদের মতো, বুদ্ধিজীবী না, বুদ্ধিপাপীদের মতো, যারা হচ্ছে মুখ দিয়ে কলম দিয়ে আওয়ামী লীগের পাচাটে। তো ওনার বক্তব্যটা আমার কাছে স্রেফ সেই আওয়ামী লীগের একজন কর্মীর বক্তব্য লেগেছে। উনি তো বিএনপি থেকে সাংসদ, তাহলে কিভাবে আওয়ামী লীগের লেগেছে? কেননা দেখছি এখন নানাভাবে আওয়ামী লীগের এগেনস্টে এই গণঅভ্যুত্থানকে আওয়ামী লীগের সাথে একটা মানে নিন্দনীয় কাজ হয়েছে এমনটা উপস্থাপন করতে চেয়েছেন।
2024 সালের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার। সেই দিনগুলোর গল্প আমরা জানবো। আমাদের সাথে গল্প শোনাতে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সিনথিয়া জাহিন আয়েশা, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাকে মিরর ক্যাফেতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কোটা যে সংস্কার আন্দোলনটা ছিল এর গল্পটা জানতে চাই। শুরুতে আবারও মিরর নিউজ এবং মিরর ক্যাফের যারা দর্শক রয়েছে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, কোটা বাংলাদেশের হিস্ট্রিতে কিংবা বাংলাদেশের চাকরি ব্যবস্থার জন্য বরাবরই একটা অভিশাপমূলক বিষয় ছিল। সেটা যখন 2013 সালে প্রথম কোটার বিরুদ্ধে ছাত্ররা কথা বলে, তখন আমরা দেখেছি তারা কিভাবে বিষয়টার প্রতিবাদ করেছে এবং তখন কিভাবে বিষয়টাকে থামিয়ে দেওয়া হয়েছে ছাত্রদের মুখগুলোকে। এর পরবর্তীতে যখন নতুন করে হাইকোর্ট আদেশের মাধ্যমে আবার কোটা আর একটা বড় অংশ হচ্ছে ইনক্রিজ করা হয়, তখন দেখেছি 18 সালে কিভাবে কোটা সংস্কার আন্দোলন নামে একটা আন্দোলন হয়েছে। সেখানে নূর ভাই থেকে শুরু করে হাসান আল মামুন ভাই সহ আরও বেশ অনেকে নেতৃত্ব দিয়েছে। তো সেই মুহূর্তে আমরা দেখেছি যখন উত্তাল মুভমেন্টের সময় চলছে, আন্দোলনের সময় চলছে, তখন কিন্তু তাদের উপর নানাভাবে টর্চার করা হয়েছে এবং ইভেন তো অনেককে ফ্যামিলি থেকে গিয়ে নিয়ে আসা হয়েছে, অনেকের ফ্যামিলিকে ব্ল্যাকমেল করা হয়েছে। তো সবশেষ একটা পর্যায়ে যখন আসলে কোনোভাবে ওনারা এই জিনিসগুলো জারি রেখে তাদেরকে সরাসরি মেরে ফেলতে পারছে না, তখন মানে একটা ডিক্লারেশন দিল যে ওকে যাও, ওটা সব উঠাই দিলাম, মানে লাইক বিহেভটা ওকে যাও বলছে উঠাই দিলাম, মানে রাগ বা ক্ষোভের মতো জায়গা থেকে। সে সময় তিনি সংসদে বলেছিলেন শেখ হাসিনা যে কোনো কোটাই থাকবে না, কোনো কোটাই থাকবে না। এটাই তো মানে ওনার যে ল্যাঙ্গুয়েজ এবং ওনার যে টোন এবং চারপাশের মানে এনভায়রনমেন্টটা এমনভাবে ক্রিয়েট করেছে যে ওকে এটা মানে খুব অভিমান নিয়ে বলা বিষয়টা। তো সেই জায়গা থেকে যদি বলি মানে কোটার যেই বিষয়টা, সেটাকে তখন এ ধরনের একটা হঠকারীভাবে সিদ্ধান্ত নিয়ে একদম পুরোপুরি বললো যে কোনো কোটাই থাকবে না, বন্ধ করে দেওয়া হলো। এর পরবর্তীতে 2024 সালের 5 জুন হাইকোর্টের রায়ের মাধ্যমে আবার হচ্ছে বহাল করা হলো। তো তখন আমরা দেখেছি স্টুডেন্ট এবং সর্বোপরি সচেতন নাগরিকদের মধ্যে একটা লেখালেখি কিংবা একটা প্রতিবাদ শুরু হয়েছে এবং আমাদের যারা এই কোটা সংস্কার আন্দোলনে যাদেরকে প্রধান চরিত্রে যাদেরকে দেখা গিয়েছে, তারা কিন্তু তখন এই বিষয়গুলো নিয়ে বেশ সরব ছিল এবং শুরু থেকেই সেই 5 জুন থেকেই তারা আসলে কি বলে বিভিন্ন স্টুডেন্টদের সাথে কথা বলা, কমিউনিকেট করা, এটাকে গণসংযোগ করে তাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যে এটা হচ্ছে। অনেকেই তো আসলে স্বাভাবিক জীবনযাপন নিয়ে ব্যস্ত থাকে, কোথায় কি হচ্ছে বা নিউজ দেখা রেগুলার বেসিসে, এটা কিন্তু আসলে হয় না, যেটা এখন হচ্ছে কম বেশি। 24-এর পরে একটা আলাদা কনসিয়াসনেস তৈরি হয়েছে, কিন্তু এর আগে ছিল না। নিউজ দেখার মতো কোনো নিউজ ছিল না, কারণ সরকার দলের কিছু লোক এসে কথা বলবে, সেগুলোই মানে টার্ম নিউজ। এখানে বিরোধী দল কিংবা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্য কারো মতামতকে তো প্রকাশ করা হতো না, তো ওইভাবে আসলে কেউ নিউজ দেখতো না। সেই জায়গা থেকে তারা শুরু থেকেই আসলে গণসংযোগের মাধ্যমে এটাকে শুরু করেছে, যার ফলে আমরা দেখেছি যে সেই 5 জুন থেকে 1 জুলাইয়ে এটা আসলে জনসমুদ্রের রূপ নিয়েছিল আমাদের টিএসসি সাহেব। 5 জুলাই হচ্ছে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, এই প্ল্যাটফর্মটা গঠন করা হয়। এই প্ল্যাটফর্ম গঠনের পেছনে আসলে কারা ছিল নেতৃত্বের জায়গা থেকে? আমার সরাসরি যুক্ত হওয়া 10 জুলাই থেকে, সেটা বাংলা ব্লকেট কর্মসূচির মধ্য দিয়ে বকশীবাজার চানখারপুল যে 8 রাস্তার মোড়ের এখানটা মোড় ছিল, বুয়েট বকশীবাজার মেডিকেলের ওখানে। তো সেইখান থেকে আমার এই মুভমেন্টের সাথে যুক্ত হওয়া। কিন্তু 5 জুন থেকে নিউজ ফিড বলেন বা নিউজে এই বিষয়গুলো বারবার চোখে পড়ছিল যে ছাত্ররা কোটার বিরুদ্ধে কথা বলছে এবং তারা একটা আন্দোলন করে তুলছে। তো সেই জায়গা থেকে আমি যুক্ত হওয়ার পরে যেটা দেখেছি, যুক্ত হওয়ার আগের প্রেক্ষাপটটা আমার জন্য ব্যাখ্যা করাটা অশোভনীয়, যেহেতু আমি সরাসরি যুক্ত ছিলাম না তখন। তো সেই জায়গা থেকে বলতে গেলে আমি যুক্ত হওয়ার পরে দেখেছি নাহিদ ভাই থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির আরও অনেক শিক্ষার্থী, আসিফ ভাই, তারপর হচ্ছে আমাদের মানে তরিকুল ইসলাম ভাই থেকে শুরু করে প্রীতম, সোহাগ ভাই, এরকমের অসংখ্য নাম রয়েছে। এবং আমরা দেখেছি সমসাময়িকভাবে কিন্তু ইডেন প্লাস হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয় কাছাকাছি, যেগুলো যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সেই একই সময় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তো এই জায়গাগুলোতেও কিন্তু স্টুডেন্টরা ফুঁসে উঠছিল। তো সূত্রপাতটা আসলে 5 জুন থেকে এবং ঢাকা ইউনিভার্সিটির মধ্য থেকেই। কিন্তু যখন আসলে প্রথম তারা
বিষয়টা নিয়ে আওয়াজ তুলেছে, তখন আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য জায়গা থেকেও শিক্ষার্থীরা সচেতন হয়েছে, এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এবং সেই জায়গা থেকে মনে করি যে সবাই মিলেই মনে করেছে যে এখন একটা সময় এসেছে, ইটস হাই টাইম টু প্রোটেক্ট দিস ডিসক্রিমিনেশন। আচ্ছা, আপনি যখন দেখলেন যে আপনি নামগুলো বলছিলেন, মানে এর পাশাপাশি আমরা তো যেমনটা পরে শুনেছি যে ছাত্র শিবির, ছাত্রদল বা অনেকেই ছিলেন যারা রাজনৈতিক সংগঠন করতেন, মানে তাদের কাউকে আপনি পেয়েছেন কিনা? দেখেন, মুভমেন্টের সময় আমরা কিন্তু রাস্তায় অনেক মানুষ দেখেছি। তো আমার জায়গা থেকে যদি বলি, আমি রাজনৈতিকভাবে সরাসরি কোথাও যুক্ত ছিলাম না 24-এর পূর্বে। তো সেই জায়গা থেকে পলিটিক্যালি যারা খুবই ওয়েল নোন ছিল, সেটা ছাত্র সংগঠন কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকে চিনতাম। দেখা গেছে এখন যেমন পলিটিক্যাল কানেক্টিভিটির জন্য মানে মিডিয়া পার্সন ছাড়াও সাংগঠনিকভাবে অনেককে চিনছি, সেই মুহূর্তে আসলে অত চেনা জানাটা ছিল না। তো সেই জায়গা থেকেও যদি বলি, পরবর্তীতে তো চিনেছি যে এরা আমাদের সাথে ছিল এবং এরা এই দায়িত্ব পালন করছে। তো এমন জায়গা থেকে যদি বলি, ছাত্র শিবিরের লোকজন ছিল, ছাত্র অধিকার পরিষদের মানে হিউজ সংখ্যা ছিল। এবং আমরা যদি বলি যে সারা দেশব্যাপী আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে, জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে, ঢাকার মানে ইউনিভার্সিটির বাইরে যদি বলি, তো সেখানে প্রান্তিক পর্যায়ে আসলে সংগঠিত করার ক্ষেত্রে ছাত্র অধিকার পরিষদের অনেক বড় একটা ভূমিকা ছিল। কারণ আমি পরবর্তীতে মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কাজ করেছি শুরু থেকে, স্টিল আমি এই সংগঠনের সাথে যুক্ত আছি। তো সেখানে আমরা দেখেছি যে যখন আমরা বিভিন্ন জেলাতে গিয়েছি তাদেরকে কমিটি দেওয়ার ক্ষেত্রে বা পুনর্গঠনের ক্ষেত্রে, তখন দেখেছি যে মূল লিডারশিপ বা সংগঠন মানে আন্দোলনটাকে সংগঠিত করার ক্ষেত্রে আসলে পরিষদের একটা অনেক বড় ভূমিকা ছিল। এবং সেক্ষেত্রে ছাত্র দলেরও ছিল, এবং অন্যান্য রাজনৈতিক যে মানে ছাত্র সংগঠনগুলো রয়েছে, এক্সেপ্ট আওয়ামী লীগ অথবা ছাত্রলীগেরও অনেকে যুক্ত হয়েছে প্রতিবাদ করতে গিয়ে, অনেকে পদত্যাগ করে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যারা আসলে আওয়ামী লীগের এই বিষয়টাকে একসেপ্ট করেনি এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল গত 17 বছরে, এবং সেটা রাজনৈতিক দল থেকে শুরু করে রাজনৈতিক ছাত্র সংগঠন, সবাই কম বেশি এই আন্দোলনের সাথে যুক্ত ছিল। আমরা গোলাম মোল্লা রনির একটা পোস্ট দেখলাম এই প্রসঙ্গে, যে শুধুমাত্র নাহিদ, আসিফ তারাই আসলে এই আন্দোলনটা করে নাই, এখানে অনেক আওয়ামী লীগও ছিল, যেমনটা বলছিলেন যে যারা পছন্দ করেন আওয়ামী লীগের এই কর্মকাণ্ডগুলো। আওয়ামী লীগের মধ্যে যারা আওয়ামী লীগের কার্যক্রমকে পছন্দ করতো না, দেখেন আওয়ামী লীগের তো শুরু থেকে একটা নীতি আদর্শের তারা রাজনীতি করেছে, তাদের একটা আইডিওলজি ছিল, ফিক্সড একটা আইডিওলজি ছিল। তো সেই জায়গা থেকে তো ধীরে ধীরে যখন আওয়ামী লীগ সরকার মানে 2001-এর পরে যখন প্রথম ক্ষমতায় আসছে, তো তখন তো তারা আসলে ওই নীতির জায়গায় আর কাজ করতে পারেনি। তখন তো দলের বাইরে গিয়ে তারা আসলে প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তখন তো আওয়ামী লীগ আসলে দলীয় নেতাকর্মীদের উপর নির্ভরশীল ছিল না বা চলমান ছিল না। আওয়ামী লীগ পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়েছিল আমলাদের উপরে, আমলা কেন্দ্রিক দল হয়ে গিয়েছিল। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের রং ডিসিশনগুলো আসে আর কি, সূত্রপাতটা এখান থেকে। তো সেখান থেকে যদি বলতে চাই যে আওয়ামী লীগ করতো আগে পরে বা আওয়ামী লীগকে পছন্দ করতো, কিন্তু আওয়ামী লীগের এই কার্যক্রমগুলোকে পছন্দ করে নাই, এটাই এই মুভমেন্টের মধ্যে সর্বপ্রথম হাসিনার মসনদে আঘাত হেনেছে। আমরা দেখেছি 15ই জুলাই প্রথম যখন আমাদের উপর সরাসরি অ্যাটাক করা হয় ঢাকা ইউনিভার্সিটির মধ্যে, তখন কিন্তু ওই দিনে শত শত আওয়ামী লীগ বা ছাত্রলীগ কর্মী পদত্যাগ করেছে, এবং পদত্যাগ করে পদত্যাগের ঘোষণা করেছে সরাসরি, এবং পদত্যাগ করে তারা হচ্ছে সরাসরি মুভমেন্টের সাথে যুক্ত হয়েছে কিংবা ছাত্রদের সাথে সমর্থন দিয়েছে। তো এইটা কিন্তু হাসিনার পতনের সবথেকে বড় সিম্বল ছিল। আমরা 15 জুলাইয়ের আগে একটু 14 জুলাই আসতে চাই। আমরা সেই দিন স্লোগান শুনেছিলাম যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, মানে এই গল্পটা একটু শুনতে চাই। দেখেন, বাংলাদেশে এখন পর্যন্ত স্টিল রাজনীতিতে দুইটা টার্ম খুব পপুলার। উন্নয়ন, সেটা হাসিনা থাকাকালীন পর্যন্ত ছিল উন্নয়ন একটা টার্ম, আর হাসিনা থাকাকালীন সময়ের পরেও আরও একটা টার্ম এখনো থেকে গেছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ আর রাজাকার। তো এই তিনটা টার্ম আসলে আমি মনে করি যে এই তিনটা টার্মের বাইরে গিয়ে নতুন কোনো টার্ম আসলে আবিষ্কার করা উচিত। তো তখন যেই ইরাটা চলতেছিল যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, রাজাকার, মানে কেউ কিছু বললেই তুমি কি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলে না বিপক্ষে ছিলা, যেটা আমরা অনেক অনেক ক্ষেত্রে 24-এর পরে দেখেছি তুই কি আওয়ামী লীগের ফ্যাসিস্ট অর নট, মানে এটা কিন্তু হয়েছে ভেরি স্যাডলি, বাট এটা হয়েছে। তো মানে ওই সময় যেটা চলতেছিল যে তুমি কি মুক্তিযুদ্ধের পক্ষে নাকি বিপক্ষে, তুমি কি রাজাকার, তুমি কি জামাত,
তুমি কি শিবির? তো এই যে একটা ট্যাগিং, যে সমালোচনা করছে তার সমালোচনার ভাষাগুলোকে মূল্যায়ন না করে সে কোন মতাদর্শ থেকে সমালোচনা করছে সেটাকে প্রায়োরিটি করা, মানে প্রায়োরিটাইজ দেওয়া হতো বা সেই হিসেবে তাকে বিবেচনা করা হতো। তো সেই জায়গা থেকে কোনো দাবি নিয়ে উঠলেও তাকেও মনে হয় এই কোশ্চেনটা ফেস করতে হয়েছে, তুমি কি রাজাকার বা তুমি মুক্তিযুদ্ধের পক্ষে কিনা। তো এই যে একটা ট্যাগিং কালচার, এই যে মানে মুক্তিযুদ্ধ, এই যে ৭১, এই যে রাজাকার, এইগুলোকে যে ক্যাশ করা, এইগুলোকে যে একদম নিজেদের নামে লিজ নিয়ে ফেলা, এটা তো আওয়ামী লীগ করেছে। তো সেই জায়গা থেকে যে কোনো ঘটনার মধ্যে তারা মুক্তিযুদ্ধ, রাজাকার, ৭১ টানতো। তো যখন আসলে সাংবাদিক প্রশ্ন করেছে, আমরা ১৪ তারিখ কিন্তু রাষ্ট্রপতির কাছে লিখিত স্মারকলিপি দিয়েছি, সারাদিন ব্যাপী রাস্তায়, সন্ধ্যার সময় হলে এসেছি, ফ্রেশ হয়ে শুয়েছি, এর মধ্যে শুনছি হাসিনা বক্তব্য দিচ্ছে। একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে মুক্তিযুদ্ধের নাতিপুতিদের ক্ষেত্রে পাবে না, এটা বলেন, কি বলেন। তো তার রিপ্লাইটা ছিল, এটা তো দেখেছে মানুষজন, যে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মানে তারা সব মেধাবী, মুক্তিযুদ্ধের নাতিপুতিরা মেধাবী না, সব রাজাকারের নাতিপুতিরা মেধাবী, তারা পাবে। তো রাজাকারের নাতিপুতিরা বলতে আসলে এখানে উনি মানে সরাসরি আমাদেরকে ইনসাল্ট করেছে, যারা এই মুভমেন্টের সাথে যুক্ত। আমাদের পরিচয়ে আঘাত করা হয়েছে, এবং আমরা সব থেকে বড় স্ট্রং ডিসিশন এটাই ছিল যে যেই পরিচয়টা দিয়ে আমাদেরকে হীন করে রাখার চেষ্টা করা হয়, আমাদেরকে দামানোর চেষ্টা করা হয়, সেটাকেই আমি আমার পরিচয় হিসেবে পরিচিত করব। তো সে যখন আমাদেরকে টিস করে কিংবা হচ্ছে ছোট করার জন্য, কিংবা আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য, আমাদের নৈতিক জায়গাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যখন আমাকে রাজাকার ট্যাগ দিয়েছে, তখন আমি নিজেকেই আমি রাজাকার হিসেবে পরিচয় করিয়েছি, ওকে আমি রাজাকার। নাও তোমার ডিসিশন কি? আপনি বলছিলেন যে 15 জুলাই ছাত্রলীগ, আওয়ামী লীগ বা যুবলীগ তারা আপনাদের উপর সরাসরি হামলায় যুক্ত হয়েছিল, মানে এটা কি দলীয় কোনো নির্দেশনা ছিল কিনা মানে সেই সময়কার সরকারের? দেখেন, দলীয় নির্দেশনা তো অবশ্যই ছিল, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। এখন দলীয় নির্দেশনা সরাসরি বলতে পারেন এটা কীরকমের ছিল। এখন সরাসরি এরকম হয়তো বা ডিরেকশন ছিল না যে ওদের উপরে গিয়ে লাঠিসোঁটা দিয়ে মারধর করো, বাট এদেরকে থামানোর জন্য তোমাদের যা করা লাগে করো। ইটস এনাফ ফর, মানে একটা চোখের মানে বুঝদার লোকের জন্য চোখের ইশারায় যথেষ্ট। তো এ ধরনের ইঙ্গিত তো তাদের দিক থেকে ছিল, এটা আমরা দেখেছি, এবং আমরা তাদেরকে বক্তব্য দিতে শুনেছি যে ছাত্রলীগ মাঠে থাকলে আমরা দাঁড়াইতেই পারবো না। তো আমরা তো আসলে কারো মুখোমুখি দাঁড়াতে চাইনি, না সেটা সরকারের, না কোনো সংগঠনের। এবং ওবায়দুল কাদের বলেছেন যে ছাত্রলীগের জবাব দিবে, এদেরকে দেখার জন্য ছাত্রলীগই যথেষ্ট। তো এ ধরনের বক্তব্য যখন এসেছে, তো এটা তো ছাত্রলীগের জন্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বার্তাই ছিল। তো আমি মনে করি এটা দলীয় নির্দেশনাই, এবং সেই জায়গা থেকে ছাত্রলীগও যেটা করেছে, তার সত্তা কিংবা অস্তিত্ব সবটা আসলে এক সিদ্ধান্তে মানে ভূলিসাৎ করে দিয়েছে। যদিও তারা 17 বছর ধরে সেটাই কন্টিনিউ করছিল, বাট সব থেকে বড় আকারে করেছে এই 15ই জুলাই ছাত্রদের উপরে অ্যাটাকটা করে। আমরা দেখলাম যে 17 জুলাই আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা যে জানাজা সেটি করতে চাইলেন, সেই সময় পুলিশ বাধা দিল, মানে এরপরে আপনারা সম্ভবত কমপ্লিট শাটডাউন প্রোগ্রামে গিয়েছিলেন, মানে সেই গল্পটা একটু শুনতে চাই। আমার অ্যাঙ্গেল থেকে যদি বলি, জুলাই তো আসলে বাংলাদেশের 20 কোটি মানুষের চোখে 20 কোটি রকমের হবে, কারণ সবাই সবার মতো করে দেখেছে। আমি যেটা দেখেছি নাহিদ ইসলাম হয়তো বা সেটা দেখেনি, নাহিদ ইসলাম যেটা দেখেছে আমি সেটা দেখিনি। তো আমার দেখা থেকে যদি আমি বলি, 15ই জুলাই ছাত্রলীগের প্রথম হামলার পরে আমি আহত হয়ে হসপিটালাইজ ছিলাম। তো হসপিটালে থেকে আমাকে প্রথমে ঢাকা মেডিকেলে, পরবর্তীতে ইসলামী কাকরাইলে নেওয়া হয়। তো সেখানে আমি 16 তারিখ, 17 তারিখ, 16 তারিখেও ছিলাম। তো 16 তারিখ রাতে যখন আবু সাইদ ভাইয়ের মানে শহীদ হওয়ার ভিডিওটা দেখি, তো এরপরে আমি আসলে কোনোভাবে নিজেকে মানে এত সেফ জোনে রাখতে চাচ্ছিলাম না। মানে মনে হচ্ছিল এটা খুবই স্বার্থপরতা, যে আমার ভাইয়েরা রাস্তায় গুলি খাচ্ছে, আমি হসপিটালের বেডে খুব আরামায়েশে শুয়ে আছে, এটা খুবই মানে খুবই স্বার্থপর মনে হচ্ছিল আমার কাছে। তো রাতটা কোনোভাবে পার করি। 17 তারিখে খুব জোর করে হসপিটাল থেকে রিলিজ দিবে না, খুব জোর করে আমি বলেছি আমাকে রিলিজ না দিলে আমি পালিয়ে যাব, মানে তা তো আমাকে পাহারা দিয়ে রাখতে পারবে না, আমি পালিয়ে যাব, হসপিটাল থেকে পালিয়ে যাব। তো বাধ্য হয়ে তারা রিলিজ দিয়েছে। রিলিজ দেওয়ার পরে আমি সর্বপ্রথমে যাই হচ্ছে আমার ক্যাম্পাসে, সেখানে খুবই তখন খারাপ অবস্থা ছিল। আমাদের ক্যাম্পাসের ছাত্রলীগের সভাপতি যিনি ছিল তিনি অলরেডি পালিয়ে গিয়েছে। তো তার সাঙ্গপাঙ্গ কিছু ছিল ক্যাম্পাসের মধ্যে তখন, তো মেয়েরা তাদেরকে মানে করে রেখেছে, ঘেরাও করে রেখেছে।
অবস্থা খুব খারাপ এবং হলের মানে ক্যাম্পাসের মেইন গেটে তালা দেওয়া, ভিতরে ঢুকতে পারছি না। তো আমি ক্যাম্পাসের দেয়াল টপকেই কাঁটা তার টপকে ভিতরে ঢুকি হসপিটাল থেকে এসেই। ভিতরে ঢুকে পরে হচ্ছে একটা ভিডিও খুব ভাইরাল ছিল যে ছাত্রলীগের একজনকে খাম্বার সাথে বাঁধছিল, তো ওইটা আমি ছিলাম, মুখে মাস্ক পরা, আমি রশি নিয়ে ওদেরকে বাঁধতেছিলাম। তো পরবর্তীতে মানে ক্যাম্পাসের মধ্যে সিচুয়েশন এত ক্রিটিক্যাল হচ্ছিল, মেয়েরা খুবই মানে মানে এত বছরের ক্ষোভ, হলের মধ্যে তাদের মধ্যে নির্যাতন, এই যে ডাইনিংগুলো দখল করে রাখা, ক্যান্টিনগুলো দখল করে রাখা, মেয়েদের ঠিকভাবে তাদের এসেছে পড়াশোনা করতে সেগুলো করতে পারতো না, জোর জুলুম করে প্রোগ্রাম মিছিল মিটিং করানো এবং অনেক অনেক সময় তাদের কাজও করাতো, নির্যাতন করতো, সব কিছু খুবই মানে বাজেভাবেই বেরিয়ে আসছে। তো আমার কাছে মনে হয়েছে যে ওদেরকে যদি বেশ কিছুক্ষণ ক্যাম্পাসের মধ্যে রাখে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, মেয়েরা ওদের উপরে একদম চরম লেভেলে চড়াও হয়ে যেতে পারে, মারামারি হতে পারে। তো এটা আজ করে তখন ক্যাম্পাসের সামনে বেশ কিছু মিডিয়া ছিল, তো আমি ভাবলাম যে ওকে আমরা এই মিডিয়ার সামনে রেখে আমি ওদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিই, ইটস ফর সেফ, কারণ কোনো একটা দুর্ঘটনা ঘটলে সেটার দায়িত্ব আসলে নেওয়া পসিবল হবে না এবং জনরোষের মুখে এ ধরনের দুর্ঘটনা হওয়াটা খুব স্বাভাবিক। তো সেই জায়গা থেকে ওদেরকে ক্যাম্পাস থেকে মিডিয়ার সামনে আমি বের করে দিই এবং এরপরে যেটা হয়, আমাদের হলের দায়িত্বে যারা ছিল, প্রক্টর বা আমাদের হল সুপার, ওনারা আমাদেরকে সন্ধ্যার দিকে জোর করে হল থেকে বের করে দেয়। এমন ভয়ভীতি দেখায় যে আমরা যদি হলে থাকি, রাতে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, আমাদের উপরে হামলা হয়, সেটা ছাত্রলীগ বা যাই কারো দ্বারা, তারা সেটা রিস্ক নিতে পারবে না এবং বারবার করে বলছিল যে এটা তো হতে পারে এবং এটা হলে তো আমরা দায় নিব না তোমাদের কোনো। এই যে যারা আপনাদেরকে বের করতে চাইলো তারা কি এখনো আছে? এখনো দায়িত্বেই আছে, তো এখন আবার তাদের সুর বদলেছে যে আমরা তো ওই সময় বাধ্য ছিলাম। তো যাই হোক, সেটার পরে যেটা হয়েছে, আমরা তারপরে বের হতে চাইনি, আমরা রাতটা স্টে করতে চেয়েছি হলে। তো প্রথমে হচ্ছে আমাদের গ্যাস অফ করা হয়, পরবর্তীতে পানি অফ করা হয়, এরপরে তখনও যখন আমরা মানে বের হব না আমাদের সিদ্ধান্তে স্থির ছিলাম, সর্বশেষ সন্ধ্যার মুহূর্তে আমাদের বিদ্যুৎ অফ করে দেওয়া হয়। তখন তো কোনোভাবেই হলের মধ্যে স্টে করা সম্ভব না, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, কিভাবে স্টে করব, এবং তারা বারবার ভয়ভীতি দেখাচ্ছিল। তো বাধ্য হয়ে মেয়েরা হচ্ছে হল ছাড়ে। হল এই হচ্ছে আমাদের 17 তারিখের আমাদের হিস্ট্রি। এবং আমরা যখন ছাত্রলীগদেরকে বের করেছিলাম তখন আমরা ক্যাম্পাস থেকে একটা মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে আমরা হচ্ছে ওই যে গণতন্ত্র তোরণ হয়ে বের হয়েছিলাম। সেখানে পুলিশ আমাদেরকে অ্যাটাক করে, ভিসি চত্বর মোড় ঘোরার সময় আমাদের উপর টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছোড়ে। তো বাধ্য হয়ে আমরা হচ্ছে গণতন্ত্র তোরণ দিয়ে বের হয়ে যাই। এরপরে 18 তারিখ দুপুরের পর থেকে একদম ওয়াইফাই এবং ইন্টারনেট টোটালি অফ, ফেসবুক বা ইসে কোনোভাবে কানেক্ট করা যাচ্ছে। তখন মনে হয়েছিল কিনা এরকম যে আন্দোলনটা বোধহয় এখানেই শেষ? না, মনে হয়নি। কেন মনে হয়নি? কারণ আমরা যাদের সাথে যুক্ত ছিলাম ইন্টারনালি, আমরা কম বেশি তো আঁচ করতে পারছি যে নেট সাময়িকভাবে অনেক অনেক সময় বন্ধ করে দিচ্ছে। আপনি দেখবেন যে 18 তারিখ সম্পূর্ণরূপে বন্ধ করার আগেও কিন্তু 2-1 বার কম বেশি বন্ধ হয়েছে, মানে সীমিত পরিসর এবং স্থানভেদে বন্ধ করে দিয়েছিল। তো সেই জায়গা থেকে আমাদের এটা একটা আগেই সিগন্যাল ছিল যেটা হতে পারে। তো আমরা ভিপিএন থেকে শুরু করে যেভাবে একে অপরের সাথে কানেক্ট থাকতে পারি ওই ব্যবস্থা আগেই করেছিলাম এবং সরাসরি নাম্বারও অনেকের ছিল যাদের আমরা ফোনে যোগাযোগ করতে পারি। তো সেই জায়গা থেকে একটা জিনিস বার্তা স্পষ্ট ছিল যে আন্দোলন দিন দিন মানে কোটা সংস্কার বা কোটা পুনর্বহালের জায়গা থেকে সরে যাচ্ছে, এটা স্পষ্ট ছিল। আমরা দেখেছি যে এক পর্যায়ে তো শেখ হাসিনা বলেছিল যে ঠিক আছে আলোচনায় বসতে চাই, মানে তারপরও আপনারা এটা আসলে সায় দেননি কেন? এটা তো তার বাবারই একটা কথা, তাই না, যে রক্ত আর আলোচনা কখনো একসাথে হতে পারে না। তো সে রাস্তায় আমার ভাইদেরকে গুলি করছে, সমানে আমাদেরকে মানে শহীদ করছে, আর আমরা তার সাথে গিয়ে টেবিলে বসে চায়ে চুমুক দিয়ে আলাপ করবে, এটা তো আসলে পসিবল না। এটা তার বাবারই মানে নির্দেশ, মানে ছিল কিন্তু খুব বিখ্যাত যে রক্ত মারিয়ে আমি আলোচনার টেবিলে বসবো না। তো আমাদেরও এরকমই ছিল যে যদি আলোচনা করতে হয় আগে মানে এখন পর্যন্ত যাদের শহীদ হয়েছে সেটার বিচার করবে, কোটা নিয়েই দেবে, তারপরে আমরা চিন্তা করে দেখবো আমরা আলোচনায় বসবো কিনা। আমাদের ডিসিশনগুলো এমন ছিল। তো ওই জায়গা থেকে আমরা আসলে বসিনি। এবং যারা আরেকটা বিষয় ছিল যে যারা আমাদের খুন করেছে আমরা তো তাদের কাছে বিচার চাচ্ছি, এটা তো যৌক্তিক না। আমরা কিন্তু মাঝখানে 9 দফার মধ্যে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ছিল এবং আরও বেশ কিছু মন্ত্রীর পদত্যাগ ছিল। তো তারা আমাদের ভাইদেরকে হত্যা করছে, আমরা তাদের সাথে যে
কোনোভাবেই বসতে পারি না, এটা আমাদের নীতির সাথে যাচ্ছিল না। তো ওই জায়গা থেকে আসলে আর হয়নি। আপনি দেখবেন 14 তারিখ 15 তারিখের আগে কিন্তু আমরা বারবার তাদের সাথে বসতে চেয়েছে যে এটা নিয়ে সুষ্ঠুভাবে তারা একটা সিদ্ধান্তে আসুক। স্টুডেন্টরা কিন্তু স্মারকলিপি জমা দিয়েছে, তাদের সাথে আলাপ করেছে, তখন কিন্তু এগুলো তারা পাত্তা দেয়নি। বিভিন্ন সমাবেশে বলেছে, দেখলাম যে দেখছি তারা রাস্তা বন্ধ করে কি একটা আন্দোলন করছে, মানে তারা জানেই না কি করছে, কি একটা আন্দোলন করছে। তো আমাদের তো জানাতে হবে কি আন্দোলন করছে। তো এই ধরনের কথাবার্তা তাদের ছিল। তো যখন গুলি চালানো শুরু হয়েছে, ধীরে ধীরে ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলন হচ্ছিল, তখন তাদের হুঁশ উড়েছে, তখন তারা আলোচনায় বসতে চেয়েছে। তো এটা তো আসলে কোনোভাবেই সম্ভব ছিল না। যেমনটা বলছিলাম, যখন 6 জন সমন্বয়ককে ডিবি পুলিশ তুলে নিয়ে গেল, মানে সেই সময় আপনাদের মনে হয়েছিল কিনা যে এখন হয়তো এটি শেষ হয়ে যাবে? পুরো মুভমেন্টের মধ্যে একবারও মনে হয়নি যে মুভমেন্টটা শেষ হয়ে যাবে, একবারের জন্যও না। এটার বেশ কিছু কারণ আছে। আমি যদি বলি, ছোট একটা যদি বলি, ঘটনা যদি বলি, 26 তারিখ জুলাইয়ের 26 তারিখ কারফিউ চলে তখন। আমার অনেকগুলো ভিডিও তখন অনেক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছিল এবং একটা গুজবও ছিল যে আমি মারা গেছি, এই টাইপের। তো আমার ফ্যামিলি থেকে খুঁজছে, আমি তো বাসায় যাইনি, আমি আমার এক আত্মীয় না, পরিচিত একজনের বাসায় ছিলাম। তো সেই জায়গা থেকে আমাকে তখন প্রথম ছিলাম তখন আমার এক সিনিয়র আপুর বাসায়, উনি সাবলেট নিয়ে থাকতেন, ওনার বাসায় হল বন্ধ হওয়ার পরে। তো ওনার বাসায় থাকাকালীন সময় 26 তারিখ ওই ছবি ভিডিওর থ্রুতে হোক বা যেভাবেই হোক, এর আগের রাতে আমাকে আমার টিচাররা ইনফর্ম করেছে যে তোমার ইনফরমেশনের জন্য আমাদেরকে প্রেশারাইজ করা হচ্ছে। তারা ইনফরমেশন শেয়ার করেছে কিনা এটা জানি না, বাট তাদেরকে প্রেশার দিচ্ছে এতটুকু আমি জানি। এবং তারা আমাকে অ্যালার্ট করছে যে তুমি সাবধানে থাকো। তো 26 তারিখ রাতে লালবাগ থানা থেকে, সকালে শাহবাগ থানা থেকে আমাকে ফোন দিয়েছে এবং এরপরে আরও কয়েকটা নাম্বার থেকে ফোন আসছে, কনভারসেশন বানানোর ট্রাই করছে বা আমাকে ট্র্যাক করার ট্রাই করছে, আমি যেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। তো 27 তারিখ আমি বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নিই যে এই লোকেশনে আমি থাকলে আমাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করবে বা ডিবি তুলে নিয়ে যাবে। আমি যখন বাসা থেকে বের হই 27 তারিখ, আমি আসলে 26-27 তারিখের মধ্যে একটু গুলিয়ে যাই মাঝে মাঝে। তো তখন আমি যেদিন বাসা থেকে বের হই, এই ঘটনার পরে যে রাতের বেলা থানা থেকে ফোন আসছে, সকালবেলা ফোন আসছে, তো আমাকে লোকেশনটা চেঞ্জ করা জরুরি। সকালবেলা থানা থেকে যখন বাসা থেকে বের হই, তো আমার বাসার নিচে অলরেডি সিভিলে লোক চলে গিয়েছিল আমাকে খুঁজতে। আমি যদি হয়তো বা 1-2 ঘন্টা বাসায় স্টে করতাম, ওই 6 জনের সাথে বা যে কোনোভাবে ডিবির কার্যালয়ে হয়তো বা আমাকেও ভাত খেতে হতো। তো এটা ছিল সিচুয়েশন। এবং পালিয়েছে দ্যাটস মিন এইটা না যে হাসিনার জেল জুলুম, ওই মুহূর্তের সিচুয়েশনই আমি বলছি। যে ওই মুহূর্তে লোকেশনটা পরিবর্তন করছি এটা ভয় পেয়ে না যে আমাকে জেলে নিয়ে গেলে মারবে, তাদের নির্যাতন সহ্য করতে হবে, এটার জন্য না। তখন অলরেডি নাহিদ আসিফ ভাইরা তাদের হেফাজতে। আমাদের কাছে বারবারই মনে হচ্ছে আমাদের তো এক একজনের এক একটা রেসপন্সিবিলিটি ছিল, দায়িত্ব ছিল। যেমন আমি আমার ক্যাম্পাস কোঅর্ডিনেট করছিলাম। তো আমার কাছে বারবার মনে হয়েছিল সবাই যদি জেলে বসে থাকে এই জিনিসটাকে কন্টিনিউ কে করবে? অলরেডি তো আমাদের ভাইরা মারা গিয়েছে, এখান থেকে তো আমরা টার্ন আউট করতে পারবো না, ব্যাক করার কোনো সুযোগ নেই, এটা অনওয়ে হয়ে গিয়েছে। অপর রাস্তা বন্ধ, অপর রাস্তা রক্তে অলরেডি লাল হয়ে গিয়েছে, ওখানে আমি পাড়া দিতে পারবো না। আর আমি যে রাস্তায় আছি এটা অনওয়ে, সামনে আগাতে হবে, সামনে আগালে মৃত্যু অথবা বিজয়। তো সেই মুহূর্তে আসলে এটাই ভেবেছি যে আমাদেরকে বাইরে থাকতে হবে, লড়াই করতে হবে। এবং তারা যদি আর কোনো নির্দেশনা আমাদেরকে নাও দিতে পারে, তারপরও করতে হবে। আমরা 9 দফা প্রসঙ্গে একটু জানতে চাই যে আসলে 9 দফাটা কার ছিল? মানে পরবর্তীতে আমরা তো দেখলাম এটা নিয়ে অনেক বিতর্ক আছে। মানে তখন পর্যন্ত আপনারা কি বুঝতে পারলেন যে এটা কার? প্রাথমিকভাবে আমাদের সাথে আসলে যাদের ইন্টারনালি আমাদের অনেকগুলো হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপ ছিল, সেখানে রাফি, রিফাত, তারপর হানান মাসুদ ভাই, তারা যখন ডিবিতে ছিল আর কি, তখন হানান মাসুদ ভাই, তারপর মাহিন ভাইরাই কোঅর্ডিনেট করছিল। মাহিন ভাই আমাদের সাথে, প্লাস সারা বাংলাদেশে আমাদের যত সমন্বয়ক ছিল তাদের সাথে আমাদের বেশ কিছু গ্রুপ ছিল আর কি। ঢাকা কলেজের নাজবুল ভাই থেকে শুরু করে রাকিব ভাই, তারপর জগন্নাথের, জাহাঙ্গীরনগরের আমাদের কানেক্টেড ছিল। তো সেই জায়গা থেকে 9 দফার বিষয়টা যেদিন আসে, আপনি দেখবেন যে এর আগের দিনের একটা ঘটনা ছিল। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং হাসিব আল ইসলাম সহ তারা একটা মিডিয়ার সামনে 8 দফা একটা দিয়েছিল, যেটা আমাদের দফা ছিল না, কোনোভাবেই ছাত্রদের দফা ছিল না আমাদের দিক থেকে। এখন সেটার পরবর্তীতে ব্যাখ্যা তারা অনেক হাজারো ব্যাখ্যা দিয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন সময় চলাকালীন সময় কিন্তু নাহিদ ইসলাম, সার্জিস আলমের সমন্বয়ক পদও বাতিল করেছিল। আপনি নিউজ ঘাটলে পেয়ে যাবেন।
এই ৮ দফা, তাদের দেওয়া ৮ দফাকে কেন্দ্র করে এবং তাদের বক্তব্যকে কেন্দ্র করে সমন্বয়ক পদ বাতিল হয়েছিল কিন্তু সার্জিস আলমের। তো সেই জায়গা থেকে যদি বলি, তারা যখন ৮ দফা দিয়েছে এবং ঘটা করে মিডিয়া সেটা প্রচার করছে, এটা তো একটা স্ক্রিপ্টেড ছিল, ঘটা করে মিডিয়া সেটা প্রচার করছে, তখন আমাদের মনে হচ্ছে এটা তো আমাদের দাবি না, কোনোভাবেই না। তো আমরা আমাদের যেটা দাবি সেটা তো প্রকাশ করতে হবে। তখন নিউজ বলি, মিডিয়া বলি, সেই জায়গা পর্যন্ত এখন তো খুব ইজি কোনো বার্তা পৌঁছানো, তখন তো ওই সময় ইজি ছিল না, এবং তারাও প্রকাশ করবে কিনা সেটাও একটা বিষয় ছিল। তো সর্বশেষ ৯ দফার ইন্টারনাল যে ইস্যুসগুলো আছে সেটা বহুবার আব্দুল কাদের ভাই করেছে, শেয়ার করেছে। আমি মনে করি না এখানে আমার নতুন করে বলার কিছু আছে। তো সেই জায়গা থেকে ওই ঘটনার পরে ৯ দফাটা এসেছে যে আমাদের দাবিটা তো পেশ করতে হবে, জনগণকে জানাতে হবে। ৯ দফার ক্ষেত্রে শিবির যেমনটা বলে যে ৯ দফার আতুর ঘর হচ্ছে ছাত্র শিবির, এ ব্যাপারে কি বলবেন? এটার ক্ষেত্রে একটা উদাহরণ দেই। আপনার কি মনে হয় শহীদ মিনারে ৩ তারিখ যদি নাহিদ ইসলাম ১ দফার ঘোষণা না দিত, তাহলে কি হাসিনার পতন হতো না? ইয়েস অর নো? হতো। তো নাহিদ ইসলামের মুখ থেকে বাক্যটা উচ্চারিত হয়েছে মানেই নাহিদ ইসলামী ১ দফার রচয়িতা না, ১ দফার রচনা করেছে দেশের জনগণ, ছাত্র সমাজ। নাহিদ ইসলাম সেটাকে শব্দে রূপ দিয়েছে। ইতিহাসে কিছু চরিত্র থাকে না, যে ভিতরে অনেক ঘটনা থাকে কিন্তু সামনে আমরা কিছু চরিত্র দেখতে পাই। তো সেই জায়গা থেকে ৯ দফার সামনে আমরা দেখতে পাচ্ছি আব্দুল কাদেরকে। সেটার ব্যাক হিস্ট্রিতে অনেকজন থাকতে পারে এবং সেই হিস্ট্রিটাও তৈরি হয়েছে জনগণ থেকে। এখন কে ভাষায় সেটাকে রূপান্তর করলো, কে সেটাকে প্রকাশ করলো, এটা মুখ্য নয়। প্রেক্ষাপট এবং কারা করেছে, সর্বোপরি তো জনগণ করেছে, এর উপরে তার কোনো সত্য নেই। তো এটাই আমি মনে করি একমাত্র এস্টাবলিশমেন্ট, একমাত্র সত্য, যে পুরো জুলাইয়ে যা ঘটেছে, যা করেছে সেটা জনগণ করেছে, সেটা ছাত্র সমাজ সমন্বিতভাবে মিলে করেছে। তাদের তরফ থেকে যদি লিখিতভাবে, মৌখিকভাবে, যেভাবেই হোক এই ৯ দফা না আসতো, এই ১ দফা না আসতো, তারপরও জনগণ এই রায়টাই বাস্তবায়ন করতো, কারণ এটা জনগণের রায় ছিল। তারা জনগণের রায়টাকে বুঝে সেটাকে শব্দে রূপান্তর করেছে, সেটাকে মানে আকারে প্রকাশ করেছে, দাবি আকারে প্রকাশ করেছে, ব্যাস এতটুকুই। আন্দোলনের এক পর্যায়ে আপনারা ১ দফার দিকে গেলেন, মানে এটি কেন? মানে আপনাদের দাবি ছিল কোটা, পরবর্তীতে ১ দফায় কেন গেলেন? আমি পিছনের কথা যতগুলো বলেছি, যে যখন আসলে সরাসরি আমাদের বুকের উপরে গুলি চালানো হয়েছে, তখন অলরেডি শত শত মানুষ শহীদ হয়েছে। অলরেডি বাসার মধ্যে বসে আমাদের বাচ্চারা শহীদ হয়েছে, আহত হয়েছে, এবং দেখতে পাচ্ছি নির্বিচারে বাসায় গিয়ে গিয়ে খুঁজে খুঁজে স্টুডেন্টদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং কেউ রাস্তায় বের হতে পারছে না, স্টুডেন্ট পরিচয় পেলে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই যে আমাদের মানে ওই সময় কিন্তু বেশ কিছু স্লোগান ছিল, যে লাশের ভিতর জান দে নইলে গদি ছাইরা দে। তো যখন আমার ভাইকে শহীদ করা হয়েছে, হয় আমার ভাইকে ফিরে দাও, নাহলে তুমি তোমার দায়িত্ব থেকে সরে যাও। তো ওই বিষয়গুলো যখন ঘটেছে, তখন আর মানে আমি যেটা বললাম যে ১৫ তারিখ যখন আমাদের উপর প্রথম আক্রমণটা করা হয়, যখন রক্তপাতের সূচনাটা হয় এই শান্তিপূর্ণ মুভমেন্টে, তখন এটা আসলে কোটার মধ্যে আর লিমিটেড ছিল না, তখন বিচারের দিকে গিয়েছে। আর বিচার আমি যার কাছে দেবো সে নিজেই যখন খুনি, তখন বিচার আমি নিজেই করব, সেটা তো এমন। তো সেই জায়গা থেকে আমরা তাদের কাছে বিচারটা দেইনি। তখন আমাদের এই ছিল যে আমরাই হচ্ছে এটাই করবো এবং তাদের পদত্যাগ ঘোষণা, এর বাইরে আসলে আর কোনো মানে উপায় ছিল না। তখন শত সহস্র মানুষ কে কার বিচার করবে? হাসিনা নিজে খুন করে নিজেই বিচার করবে, এটা পসিবল কিনা? সম্ভব না তো। এবং আমাদের এই যে নির্বিচারে যে ঘটনাগুলো চালাচ্ছে, তো জনগণের যে যুক্ত হওয়া, জনগণও আর আসলে কোনোভাবেই চাচ্ছিল না যে সে স্টে করুক। তো সেই জায়গা থেকে আসলে এক পর্যায়ে এটা আমি মনে করি যে জনগণের রায়কে আমরা মুখে বলেছি শুধুমাত্র। আমরা আন্দোলনে দেখতে পাই বা বিভিন্ন ধরনের সমাবেশে দেখতে পাই আপনি অনেক জোরে জোরে স্লোগান দেন। স্লোগান প্রসঙ্গে একটু বলি, মানে আপনাকে দেখে তো অনেকে মনে করবে যে এত জোরে কিভাবে স্লোগান দেয়, মানে কি মোটিভ কাজ করে আসলে এত জোরে স্লোগানদের পেছনে? কোনো মোটিভই নাই। ছোটবেলা থেকেই চিল্লাপাল্লা একটু বেশি করতাম, এখনো করি। স্কুল কলেজে কথা বলা হয়েছে, গান আগে করতাম, এখন গলা ভালো না, করি না, চেষ্টাও করি না। এটা কি স্লোগান দেওয়ার পরে ভেঙে গেছে? বেশিরভাগ। তো সেই জায়গা থেকে ওই অভ্যাসটা ছিল কথা বলা, এবং খুব লাউডলি কথা বলার অভ্যাসটা ছিল। দেখা গেছে যে স্কুলের মধ্যে কোনো একটা বিষয় স্পিচ দিচ্ছি বা কথা বলছি, ক্লাসের মধ্যে কথা বলছি, তো ক্লাসে তো মাইক ছিল না, তো আমার গলা হলে আর মাইকের প্রয়োজনও হতো না, ওই থেকে আসলে অভ্যাসটা। তো স্লোগানের প্রসঙ্গে যদি বলি,
প্রথম আমি যেটা শুরুতেই বলেছি যে 10 তারিখ বাংলা ব্লকেটের মধ্য দিয়ে আমি আসলে মুভমেন্টে সরাসরি যুক্ত হই। এর আগে পরে ফেসবুকে লেখালেখি তো ছিলই, কিন্তু 10 তারিখ যেদিন সরাসরি যুক্ত হই, ওই দিন আমার ক্যাম্পাস থেকে মেয়ে নিয়ে বের হওয়ার পরে বুয়েট, তারপর হচ্ছে ঢাকা মেডিকেল, এই পাশে ঢাকা ইউনিভার্সিটিতে ঢোকার যেই সোজা রাস্তা, ওখানে বকশীবাজারের মোড়ে একটা মোড় আছে, 8 রাস্তার মোড়, মানে চারদিক থেকে রাস্তা এসে একটা। তো ওই 8 রাস্তার মোড়ের মাঝখানে আমি দাঁড়ানো, আমাদের মেয়েরা সবাই ভাবে হাত ধরে পুরো রাস্তাকে কভার করা, মানে গাড়ি চলতে পারবে না, কভার করা। তো আমাদের কাছে, আমরা যেহেতু প্রথম বের হয়েছি এবং আমাদের ক্যাম্পাসটা আসলে এমন, ছাত্রলীগের সময়কালীন ছাত্রলীগের রাজনীতি ছাড়া আর কোনো অন্যান্য সংগঠনগুলোর ওইভাবে কোনো অ্যাক্টিভিটি ছিল না। স্টিল এখন পর্যন্ত আমাদের সংগঠনে, মানে আমাদের ক্যাম্পাসে অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো কমিটি নেই। মানে অ্যাপলিটিক্যাল একটা ক্যাম্পাস বলা যায়, এখন খুব শান্তিতে আছে তারা, মানে স্টুডেন্টরা যেটা বলে আর কি। তো সেই জায়গা থেকে আমরা যেহেতু কখনো মুভমেন্ট বা এই ধরনের আন্দোলনে ছিলাম না, যুক্ত হইনি, ওই প্রথম, এবং ওইটা আমাদের প্রথম দিন ছিল। তো আমাদের কাছে মাইক ছিল না, মানে মাইক ক্রাইসিস ছিল, ছোট্ট একটা হ্যান্ড মাইক ছিল কিন্তু ওটা কাভার করতে পারছে না। তো আমি তখন আমাদের যে ইসের যে গ্রুপ ছিল, যে কোটা পুনর্বহাল চলবে না, যে ফেসবুক গ্রুপ ছিল, আমি তখন পোস্ট করেছি যে আমরা অলরেডি বকশীবাজার মোড়টা ব্লক করেছে, আমাদের মাইক নেই, কেউ আশেপাশে থাকলে, ঢাকা ইউনিভার্সিটি তখন ওনারা ছিলই, আশেপাশে থাকলে যাতে আমাদের একটা মাইক দেওয়া যায়। তো আমি তখন মনে আছে ওই একটা মাইক, ওটাও কাজ করছিল না অত ভালো, আমি মাঝখানে দাঁড়িয়ে খালি গলায় ওই 8 রাস্তার মোড়ের মাঝখান থেকে খালি গলায় যে স্লোগান দিচ্ছি, আর চারপাশে সবাই ওটার মানে শব্দে স্লোগান দিচ্ছে। তো এইখান থেকে আসলে শুরু হওয়া, মানে যদিও এটার জন্য এখন অনেক সময় ভুক্তভোগী হচ্ছি, গলার উপর অনেক প্রেশার যাচ্ছে বা একটু হয়, বাট এটা আমি মনে করি যে একটা মেয়ের, মানে এটা কেমন ছিল, একটা মেয়ের সমাজে কিন্তু আসলে যে উচ্চস্বরে কথা বলা, বিশেষ করে আমি গ্রামে বড় হয়েছি, উচ্চস্বরে কথা বলা, জোরে হাসা, এই জিনিসগুলো একটু অনেকে পছন্দ করে না বা একটু থাকে, এটা করা যাবে না। আমার দাদি এটা বলতো, মেয়ে মানুষ এইভাবে কেউ হাসে, মানে তো ওইটা আমি কখনো অ্যালাউ করতাম না। তো মেয়ে হয়েছে কি হয়েছে, একটা ছেলে যদি চিল্লাইতে পারে, ছেলে যদি হচ্ছে এই করতে পারে, আমি কেন পারবো না? তো ওই জায়গা থেকে আসলে এই প্র্যাকটিসটা। আপনারা কি কখনো ভেবেছিলেন যে শেখ হাসিনার পতন হবে, বা এরপরে আপনাদের আসলে প্ল্যান পরিকল্পনা কোনো কিছু ছিল কিনা? হাসিনার ক্যারেক্টার যদি আমি বলতে চাই, হাসিনা প্রচণ্ড লেভেলের জেদি, অহংকারী এবং ডোন্ট কেয়ার টাইপ একজন মহিলা। তো সেই জায়গায় উনি ছাত্রদের আন্দোলনের মুখে নিজের পরাজয় স্বীকার করে চলে যাবেন না, পালিয়ে যাবে, এই এই জিনিসটা আসলে ওনার ক্যারেক্টারের সাথে যায় না। উনি চিরায়িতভাবে যেই ক্যারেক্টারিস্টিক্স বহন করে, যেটা শো করে, ওনার যেটা নেচার, সেটার সাথে যায় না, কোনোভাবেই যায় না। তো সেই জায়গায় যখন আমরা 5 তারিখে দুপুরের দিকে খবর পাচ্ছি যে হাসিনা পালিয়েছে, বিশ্বাস হয়নি, সত্যিকার অর্থে বিশ্বাস হয়নি। বিভিন্নভাবে আসলে নিউজ পাওয়ার পরও শিওর হচ্ছিলাম, যারা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে সেনাবাহিনীতে আছে বা ডিফেন্সে বা ভালো বড় জায়গায় আছে, বা ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনদের মধ্যে উচ্চ পর্যায়ে কেউ আছে কিনা যে এটাকে ভেরিফাই করবে অ্যাকচুয়ালি পালিয়েছে কিনা। নিউজ মিডিয়াকে তো ওইভাবে বিলিভ করার কোনো সুযোগ ছিল না। তো এভাবে আসলে করেছি। তো সর্বশেষ শিওর হলাম যে ওকে, একটা ভিডিও প্রকাশ যখন সামনে এসেছে পালিয়ে যাওয়া, তখন ওকে যে হ্যাঁ পালিয়েছে। এই প্ল্যান কি আপনাদের ছিল যে হাসিনা যদি পালায় যায় তারা আমাদের কি করণীয় হবে? এই পরিকল্পনা স্বয়ং নাহিদ ইসলামেরও ছিল না, মাস্টার মাইন্ড হওয়া সেই মাহফুজ আলমেরও ছিল না, এবং সেই তরুণ দীপ্ত সমন্বয়ক আসিফ মাহমুদেরও ছিল না। দে আর ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে মানে কি করতে হবে এখন। তো সেই জায়গা থেকে আসলে আমরা অনেক সময় বলি না, আমাদের মুভমেন্টটাকে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারিনি, সফল হয়েছি ঠিকই। তো সেই জায়গা থেকে আসলে এটা, কারণ আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা দাবি দিয়েছি, রাজপথে যান দিয়েছি, কিন্তু সেটা হাসিনা চলে যাবে এবং চলে যাওয়ার পর আমরা কি করব, এই চিন্তাটা আসলে হয়নি। এবং কখন হতো যদি এই আন্দোলনটা একটা সুসংগঠিত আন্দোলন হতো, এটা কিন্তু সার্টেন, খুব অল্প সময় স্বতঃস্ফূর্তভাবে লোকজন নেমেছে, রাস্তায় মরেছে এবং সফল হয়েছে। এটা কিন্তু সুসংগঠিত কোনো মুভমেন্ট না। তো সেই জায়গা থেকে আমাদের সুসংগঠিত মুভমেন্ট হলে আমাদের পরিকল্পনা মাফিক আমরা আগাতাম যে আমরা কীভাবে আগাবো, কীভাবে হাসিনা পালাবে, আর কীভাবে তাকে মানে পালানোর দিকে কীভাবে ধাপগুলো যাচ্ছে, এবং পালিয়ে গেলে আমরা কী করব। তো সেটা ছিল না, যার জন্য হচ্ছে আমাদের মুভমেন্টটার এই বেহাল অবস্থা হয়েছে সর্বশেষ।
না, আমরা তো দেখলাম যে 8 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শপথ নিলেন। অনেকেই যেমনটা এখন বলছেন যে সেই সময় অনেকে জাতীয় সরকার চেয়েছিলেন। তো আপনারা তো নেতৃত্ব পর্যায়েই ছিলেন। মানে আপনাদের মনে হয়নি কখনো যে আপনারা আসলে এই ধরনের সরকার চাই না বা এমন সরকার চাই? মানে বৈষম্য বিরোধী যারা প্ল্যাটফর্মে ছিলেন মানে তাদের আসলে কি ছিল চাওয়াটা? কয়েকদিন আগে একটা সামান্তা শারমিন আপার একটা পোস্ট ছিল জামাতের একটা নিয়ে, সভা নিয়ে, যে স্টেজের উপরে জামাতের 11 দলীয় জোটের নেতারা বসা, নিচে নারীরা বসা। তো সেখানে সে একটা লাইন স্টেজ করছে যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, হ্যাঁ, মহিলাদেরকে, মানে মানে খুব ক্রিটিসিজম করা যায় বা ব্যঙ্গাত্মকভাবে বলা যেটাকে। তো মুভমেন্টের সময় দায়িত্ব পালন, ভয় ভীতির, জীবন নাশের আশঙ্কা, সর্বোচ্চ রিস্কে থাকা, এটা কিন্তু সাধারণ মানুষ প্লাস আমরা যারা সমন্বয়ক ছিলাম তাদের একটু হলেও বেশি ছিল, হ্যাঁ। তো আমরা কিন্তু সমানভাবে সেই জিনিসগুলো ক্যারি করেছি। আপনি চিন্তা করেন, এই আন্দোলন যদি সফল না হতো, হাসিনা যদি কোনোভাবে ম্যানেজ করে ফেলতো, টিকে যেত, আমরা বলি, কথার কথায় বলি যে নাহিদ ইসলামের ফাঁসি হতো, তাই না? তো নাহিদ ইসলামের ফাঁসি হতো কথাটা যেমন সত্য, কিন্তু বাস্তবিক দিক থেকে তাকালে তাকে কি আদৌ হাসিনা ফাঁসি দিতে পারতো কিনা? আমরা কেন মনে হয় যে ফাঁসি দিতে পারতো না? আপনার মনে হয় এত বড় একটা গণঅভ্যুত্থান হয়তো কোনোভাবে থামিয়ে যাওয়া যেত, কিন্তু হয়তোবা নাহিদ ইসলামের শাস্তি হতো প্রকাশ্যে, হাসিনার যে ক্যারেক্টার অবশ্যই শাস্তি হতো, ফাঁসিও হতো হয়তোবা, কিন্তু সে ফাঁসি হলেও কিন্তু তার একটা আলাদা পরিচয় ছিল, সে জনসম্মুখে সেগুলো প্রকাশ করতে পারতো, বা তার মানে মিডিয়া থেকে শুরু করে তার একটা আলাদাই ছিল, যেহেতু সে পরিচিত, এটা একটা সুবিধা ছিল। কিন্তু আপনি চিন্তা করেন 158 নম্বর যে সমন্বয়ক, তার ফ্যামিলি, তার উপর দিয়ে যেটা যেত, সে কি সেই এটা পেতো কিনা? আমি বলি, কেন বললাম যে নাহিদ ইসলামের কিছু হতো কিনা, দেখেন আওয়ামী লীগের অনেকে কিন্তু এখন জেলে আছে, ইনু সাহেব যে জেলে আছে, সেই নেতৃবৃন্দরা কি সেই জেলে আছে? তাদের মান মর্যাদা, জেলের মধ্যে ফ্যাসিলিটিস কি সেম? অবশ্যই ভিন্ন। ভিন্ন। তো মুভমেন্টের পরে যদি এমন হতো, তো এখানেও এই ক্রাইটেরিয়াটা হয়ে যেত বাই ডিফল্ট। তো সেই জায়গা থেকে যদি বলি যে তাদের থেকে কোনো অংশে অন্য সমন্বয়কদের ঝুঁকি কিংবা রিস্ক কম ছিল না, বরঞ্চ কয়েক গুণ বেশি ছিল। তাদের যখন জেলে নিয়ে যাওয়া হয়েছে, তখন কিন্তু তাদের বিষয়গুলো মিডিয়া বারবার প্রচার করছে এবং তারা মিডিয়া সাপোর্টটা পাচ্ছে, সারা দেশের মানুষজন তাদেরকে দেখছে, খোঁজ রাখছে। কিন্তু আপনি চিন্তা করেন, আমাকে যেদিন বাসার সামনে তুলে নিয়ে আসতে, যেদিন বাসার নিচে যারা চলে গিয়েছিল, আমাকে যদি হচ্ছে ডিভি তাদেরকে বাধ্য হয়ে কিন্তু ডিভি প্রকাশ্যে এনেছে যে ওকে তারা ডিভি হেফাজতে আছে, তাই না? ডিবিতে নেওয়ার পর কিন্তু তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না, পরে স্বীকার করছে যে ওকে আমাদের হেফাজতে আছে। তো চিন্তা করুন, ওইখানে যদি সিনথিয়া জাইন আয়েশা থাকতো ওই মুহূর্তে, তো সিনথিয়া জাইন আয়েশা যে ডিভি হেফাজতে আছে সেটা তাদের প্রকাশ করার দরকার ছিল না, ছিল কিনা? ছিল না, কারণ আমার পিছনে ওই মিডিয়া ফোকাসটা ছিল না। তো নাহিদ ইসলামের ফাঁসি হলেও সেটার পিছনে এই ফোকাসটা থাকতো এবং সে এই সুবিধাটা পেত, কিন্তু যেটা অন্য সমন্বয় একটা পেত না। সেই জায়গা থেকে আমি ঘটনায় আসি, মানে মূল আলাপে আসি। তো সেই জায়গা থেকে 5 আগস্টের পরে যখন মুভমেন্টটা সফল হয়েছে, তখন দেখবেন নিউজ 24-এ সবাই সমন্বয়করা হাজির হয়েছিল, যাদেরকে তারা কানেক্ট করতে পেরেছে তারা গিয়েছিল। কিন্তু এর পরবর্তীতে তারা গুটি কয়েক মানুষ ছাড়া ডিসিশন কখনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে হয়নি। এটা সম্পূর্ণ একটা ভোগাস আলাপ, হ্যাঁ। কারণ আমি 158 জনের মধ্যে একজন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম, আমি আমার ক্যাম্পাসের প্রধান সমন্বয়ক ছিলাম। এমন আপনার এখানে কিছুদিন আগে হচ্ছে নাজমুল ভাই এসেছিল, সে ঢাকা কলেজের প্রধান সমন্বয়ক ছিল। এরপর আপনি যদি বলেন ঢাকার বাইরের আরও যারা গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেছে সমন্বয়ক হিসেবে ছিল, তারা কেউই আলাপে ছিল না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে 80% এই আলাপগুলো জানতোই না। তারা এককভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং তারাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা সরকারে যাবে, এবং সেটা শুধুমাত্র আমাদের সামনে জানিয়েছে যে আমরা চাই 2 জন স্টুডেন্টের মধ্যে থেকে সরকারে যাবে। তারা যে একটা বড় বড় আলাপ দেয় না যে আমরা সমন্বয়কদের সাথে আলাপ করে 2 জন প্রতিনিধি হয়ে আমরা এসেছি, এটা পুরোপুরি মিথ্যা কথা, পুরোপুরি একটা মিথ্যা কনসেপ্ট। তারা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে 8 তারিখ ইউনূস সাহেব ঢাকায় পাড়া দেওয়ার আগে আমাদের সকালবেলা টিএসসিতে একটা মিটিং হয়েছে সমন্বয়কদের নিয়ে, সেখানে তারা আমাদেরকে জানিয়েছে, আমাদের কাছ থেকে মতামত নেয়নি, সিদ্ধান্ত নেয়নি। তারা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে শুধুমাত্র জানিয়েছে যে আমরা 2 জন হচ্ছে সরকারে যাচ্ছি। তো এই যে ডিসিশনের বিষয়টা, এটা তারা যেমন এককভাবে নিয়েছে তেমন কোলাবও করেছে এবং এটাকে নষ্টও করেছে। তো যদি বলি জুলাই নষ্ট হয়েছে, সেটা দায়ও তাদের। আন্দোলন চলাকালীন অবস্থাতেই মানে জাতীয় সরকারের আলাপটা আমরা শুনেছিলাম। এর পরবর্তীতে আমরা যেমনটা দেখলাম যে আপনি যেমনটি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যেতে চেয়েছে, মানে
এমন অভিযোগও তো আমরা তাদের কাছ থেকে শুনতে পেয়েছি। অনেকেই বলেছেন যে সেই সময় আসিফ নজরুল স্যার শিক্ষার্থীদের অনেকটাই আসলে ভালোবাসা বা sympathy ওটাকে কাজে লাগায় তিনি এমন একটা সিস্টেমের মধ্য দিয়ে আসলে বাংলাদেশটাকে নিয়ে গেছেন, যার মধ্য দিয়ে আসলে তাদের পন্থীরা বা তাদের চিন্তাধারা বিলং করে এরকম একটা সরকারই আসলে ক্ষমতায় আসবে। এই প্রসঙ্গে কি বলবেন? দেখেন, আমার কথা হচ্ছে মুভমেন্ট সমকালীন হচ্ছে নাহিদ ভাই, আসিফ ভাই অনেকেই যোগাযোগ করেছে, অনেকে অনেক পরামর্শ দিয়েছে, তাদেরকে অনেক আশ্বস্ত করেছে, নিরাপত্তার যদি বলি ওগুলো মেনটেন করেছে। তো তাদেরকে অনেকেই অনেকভাবে সহযোগিতা করেছে, হতে পারে সেটা আসিফ নজরুলও তাদের মধ্যে হতে পারে। তো সবকিছুর মায়া ত্যাগ করেই সিদ্ধান্ত তো তারাই নিয়েছে, তাই না? আমাকে ধরেন নাহিদ ইসলামকে ধরেন কেউ একজন বললো যে নাহিদ তোমার এক দফার ঘোষণাটা এখন দেওয়া উচিত, বলেছে সেটা পরামর্শ, কিন্তু এক দফাটা যে সে উচ্চারণ করেছে সেটা তো স্বয়ং নাহিদ ইসলামের নিজের ডিসিশন, তাই না, যে আমি এটা বলবো। তো যখন হাসিনা পালিয়ে গিয়েছে এরপরে ক্যান্টনমেন্টে প্রথম এটা হলো, আলাপটা হলো, এবং রাজনৈতিক তাদের ভাষ্যমতে যেটা শুনি যে রাজনৈতিক দলগুলো সব ক্যান্টনমেন্টে চলে গিয়েছে। তো রাজনৈতিক দলগুলো চলে গিয়েছে, তখনও কিন্তু দেখবেন 6 তারিখ 7 তারিখে রাস্তায় হাজার হাজার লাখ লাখ মানুষ ছিল। তখন কেন তারা সিদ্ধান্ত নিতে পারেনি যে আমরা শহীদ মিনারে যাব, আমরা ক্যান্টনমেন্টে যাব না? তখন তারা সিদ্ধান্ত নিতে পারেনি যে আমরা বঙ্গভবনে যাব না? তো এটা তো তাদের ভুল ডিসিশন। তারা যদি সিদ্ধান্তটা নিত, এরপর যদি জনগণ সাপোর্ট না করতো, রাজনৈতিক দল সাপোর্ট না করতো, অন্যান্য মানুষজন সমন্বয়ক তাদেরকে সাপোর্ট না করতো, তখন তারা বলতে পারতো যে আমরা আমাদের রাইট ডিসিশনটা নিয়েছিলাম, আমরা কারো কাছ থেকে হেল্প পাইনি, যার জন্য এটা নষ্ট হয়েছে। তারা তো সেই ডিসিশনটা নেয়নি। তো এই যে ক্যান্টনমেন্টে যাওয়ার যে প্রসঙ্গ, মানে এই বুদ্ধিটা বা এই পরামর্শটা মানে কোত্থেকে আসলো? এটা আসলে তারাই বলতে পারবে যে তাদেরকে এই বুদ্ধি কে দিয়েছে। মানে সেখানে যখন তারা গেল, এই সিদ্ধান্তটা আসলে আপনি যেমনটি বলছিলেন যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম, মানে তাদের মতো করে হয়নি। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বলতে আপনি যদি শুধু আসিফ এবং নাহিদ, সার্জিস আলম, হাসনাত এই মানুষদেরকে বুঝেন তাইলে হয়নি। তাহলে এটা ওই যে 2-4 জন মিলেই হয়েছে। কারণ আসিফ নাহিদ মানে এরাই মূলত এই জিনিসগুলো করেছে, এবং এদের বাইরে কেউ কিছু জানতো না। আপনি যদি হাসান আব্দুল্লাহকে জিজ্ঞেস করেন, সে বলবে এই সরকার কিভাবে হয়েছে, কিভাবে 2 জন ছাত্র উপদেষ্টা সরকারে গিয়েছে সে জানে না। আপনি যদি সার্জিসকে জিজ্ঞেস করেন, সেও জানে না। আপনি যদি এর পরবর্তীতে মোস্ট হাইলাইটেড কাকে বলবো আসলে, আক্তার হোসেনকে জিজ্ঞেস করেন, সেও হয়তো খুব বেশি জানে না। আপনি যদি মানে রাফিকে জিজ্ঞেস করেন তখনকার সমন্বয়ক, সেও জানে না। আপনি যদি আরিফ সোহেলকে জিজ্ঞেস করেন, সেও জানে না। জানতো কে? কে জানতো? কে জানতো? এই প্রশ্ন তো তারাই দিতে পারবে, এবং এগুলো কিন্তু অন ক্যামেরা অনেক জায়গায় তারা অলরেডি বলেছে, এই বিষয়ে তারা জানতো না। মানে আপনি যে দুইটা নাম বলতেছেন একটু স্পষ্ট করে বলেন। স্পষ্ট করে আসলে এখানে কিছু নেই। যারা সরকারে গিয়েছে এবং মানে মোট অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে যারা সরকারের দায়িত্ব পালন করেছে পর্যায়ক্রমে বা পরে, তাদের মধ্য থেকেই হয়েছে, এবং তাদের সাথে হয়তো আরো 2-4 জন যুক্ত ছিল। এর বাইরে তারা আর কারো ডিসিশন কিংবা মতামতকে মূল্যায়ন করেনি। আমার এখানে ছাত্র শিবিরের সেই সময়কার সভাপতি তিনি এসেছিলেন, মানে তিনিও বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্ররা যাক, তারা এটা চায়নি। আপনারা বলছেন আপনারাও চান নাই। মানে চাইলোটা কি? মানে আমলারা বা অন্য কেউ চেয়েছিল কিনা? এটাই তো বললাম যে আমি চুরি করেছি, আমি খুন করেছি, আমি কেন করেছি এটার উত্তর তো আমিই দিতে পারবো, তাই না? তো যারা গিয়েছে এটা তারাই বলতে পারবে যে তারা কেন গিয়েছে এবং কাদের পরামর্শে গিয়েছে। তবে এটা সত্য, তাদেরকে অনেকেই পরামর্শ দিয়েছে যে গভর্নমেন্টে না যাওয়ার জন্য। আপনি বলছিলেন যে তারা যে গেল ক্যান্টনমেন্ট, এটা অনেকেই জানতেন না। মানে এরপরে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটা, মানে তারা কি কাজ করবেন, মানে কি প্ল্যান পরিকল্পনা আছে, সেই সময় আপনারা আসলে কি ভাবলেন? সে সময় কিন্তু প্রাথমিকভাবে অনেকের অনেক মতামত ছিল। যেমন এই ব্যানারে এত বড় একটা অভ্যুত্থান হয়েছে, তো আমাদের মানে মেইন যে টার্গেট ছিল সেটা ফুলফিল হয়েছে। এই ব্যানার থেকে ঘোষিত সর্বশেষ দাবিটিও বাস্তবায়ন হয়েছে, তার মানে এই ব্যানারের কাজ শেষ। এবং এটাকে তখন অনেকের প্রস্তাবনায় তুলে রাখার ছিল, প্রস্তাবনা ছিল যে এটাকে এখন ক্লোজ করে দেওয়া হোক, যাতে এটার উপর কোনো আঁচ না লাগে, মানে এটার পিওরিটি নিয়ে যাতে কোনো কোশ্চেন না হয়, মানে মহত্ব, এটার যে একটা পবিত্রতা, এটা নিয়ে যাতে কোনো কোশ্চেন না আসে। সেটা হয়নি। কেন হয়নি? কারণ এরপর থেকেই আসলে কিছু বুদ্ধি তাদের মধ্যে আসতেছিল যে এটাকে কাজে লাগিয়ে কিছু করা যেতে পারে। তো সেই জায়গা থেকেই হয়নি। কাজে লাগানো হয়েছে, তবে প্রপার ওয়েতে না। এই যে আপনি বলছিলেন যে ছাত্র উপদেষ্টারা তারা সরকারে গেলেন, মানে তখন তো তারা আর বৈষম্য বিরোধীতে নাই। তারপরে যারা শিবির করতো তারাও যদি সেখানে থেকে থাকে, তারাও তো তাদের মতো করে তাদের সংগঠনে চলে গেল। ছাত্রদল বা অন্য যারা আছে সবাই চলে গেল। মানে কারা থেকে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে? মানে এটি কি শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য আপনি যেমনটি বলছিলেন? না, বিষয়টা এমন না, এবং বিষয়টা এমনও না যে মুভমেন্ট শেষ হওয়ার পরে সব ছাত্র সংগঠনের লোকজন সবার সংগঠনে চলে গিয়েছে। বিষয়টাও এমনও না।
আমরা যখন প্রথম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে প্রথম সারা দেশব্যাপী সফর শুরু করা হয় বন্যার পরে, তখন আমরা দেখেছি অনেক অন্য অন্য সংগঠন যারা আগে করতো, জুলাইয়ে রাজপথে ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হয়ে মুভমেন্ট করেছে, এই ব্যানারের ছায়াতলে কাজ করেছে, তারা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছে তারা এই ব্যানার হয়ে কাজ করবে। এই ব্যানারটাকে যখন এটাকে রিজলভ করার ডিসিশন হয়নি, মানে কন্টিনিউ হবে এই ব্যানার, তখন তারা এখানে কাজ করতে চেয়েছে। তখন দেখলাম একটা ক্রাইটেরিয়া দাঁড় করালো যে যারা অন্য কোনো সংগঠন, যদিও সেটা এখনও আছে, যে অন্য কোনো সংগঠনে আছে তারা আসলে এই জায়গায় কাজ করতে পারবে না, এরকম একটা ডিসিশন আসলো। এবং যেটা দরকার ছিল, কারণ আপনি যখন নিরপেক্ষ জায়গা থেকে কথা বলতে যাবেন এবং আপনি একইভাবে অন্য একটা রাজনৈতিক দলের এজেন্ডার জন্য কাজ করবেন, তখন তো এটা মানে একটা মিক্সড অবস্থা তৈরি হয়ে যায়। এখানে তো মানে প্রপার ওয়েতে কাজ করা যায় না। এটা ভালো ছিল, তবে সেই জায়গা থেকে বলতে চাই যে অনেকেই মানে রাজনৈতিকভাবে অন্য কোনো সংগঠনের সাথে যুক্ত থাকার পরেও এভেনের সাথে কাজ করতে চেয়েছে, আগ্রহ দেখিয়েছে, হয়তো বা প্যারালালি দুইটা করা পসিবল নয়, সেজন্য করেনি। তো কারা থেকে গেছে এই প্রশ্নটা যদি বলি, যারা জুলাইয়ের পরে, মানে জুলাইয়ের আগে কোথাও যুক্ত ছিল না, বা জুলাইয়ের আগে কোথাও যুক্ত ছিল, এর পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছে না আমি জুলাই নিয়ে কাজ করব বা এই ব্যানারের জন্য কাজ করব, তারাই থেকে গিয়েছে। এবং যাদের আবার ঘরে ফেরার, তারা কিন্তু ঘরে ফিরেও গিয়েছে। তো সেই জায়গায় যদি বলি, আমরা চাইলে হয়তো আরও অনেক সংখ্যায় তাদেরকে ধরে রাখতে পারতাম। কৌশলগত ভুল, সিদ্ধান্তগত ভুলগুলোর জন্য যেই সংখ্যাটা আমাদের রাস্তায় নেমেছিল তার 1%ও আমরা টিকিয়ে রাখতে পারিনি। এটা আমাদের ভুল, সিদ্ধান্তগত, কৌশলগত, মানে সময়ের সঠিক সময় সিদ্ধান্ত না নেওয়ার জন্য। তো সব কিছু মিলিয়ে বৈষম্য বিরোধীর সুবিধা নেওয়ার জন্য আসলে এসেছে, যারা এসেছিল তারা মানে সুবিধা নিয়ে চলেও গিয়েছে। বাট দেখবেন এখনও সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি আছে, এখনও তারা রাজনৈতিক কোনো দল যুক্ত হতে চায় না। এবং বিষয়টা এমন নয় যে আগে একটাই ছিল যে ইন্টারিম সরকারের আমলে তো সমন্বয়ক যায় তদবির করতে পারতে, এখন তো নাই, কিন্তু এখনও তারা এই ব্যানারকে নিয়ে কাজ করতে চায়। এটা শুধুমাত্র পিওরিটির জায়গা থেকে, শুধুমাত্র দায়ের জায়গা থেকে, দরদের জায়গা থেকে। এবং যাদের চলে যাওয়ার, তারা কিন্তু অলরেডি চলে গিয়েছে। তো তারা কারা স্বার্থের জন্য এসেছিল এটা যেমন স্পষ্ট, এবং কারা নিঃস্বার্থভাবে কাজ করতে চেয়েছে এটাও স্পষ্ট। না, মাঝখানে আমরা যেমনটা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেউ মানে বিশাল পাওয়ারফুল, মানে কাউকে গুনে না, মানে এটি কি জন্য হতো? মানে আপনারা কি নাহিদ ইসলাম বা সে সময় সরকার যারা ছিলেন, মানে তাদের পাওয়ার খাটাতেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেউ বলতে তখন একটা পরিচয় ছিল সমন্বয়ক, তাই না? এখানে একটা বিষয় আমি বলি, খোলাসা করি। আমাদের আপনি যদি খোঁজ নেন, কেন্দ্রীয়ভাবে কমিটি হয়েছিল দুইবার, প্রথম একবার এবং শেষে 30 তারিখের আগে বা 30 তারিখের দিকে আরেকবার হয়েছিল, মানে মুভমেন্টের একদম শেষ সময়ের দিকে আরেকবার কমিটি হয়েছিল 158 জন, আর কেন্দ্রীয় একটা কমিটি হয়েছিল। এবং এর মধ্যের টাইমে আরও বেশ কিছু কমিটি দেওয়া হয়েছিল, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিটি ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি ছিল, ঢাকা কলেজের কমিটি ছিল, ইডেনে কমিটি ছিল, আমাদের বজুন্নেসের কমিটি ছিল, শাবিপ্রবিতে কমিটি ছিল, এরকমের বেশ হাইলাইটেড বা বেশ কিছু জায়গায় কমিটি ছিল। এবং আপনি দেখবেন এই কমিটিগুলো খুব কম, মানে আমাদের ক্যাম্পাসে কমিটি ছিল 5 জনের, এবং সেখান থেকে মানে কেউ কোথাও এসে মানে পরিচয় খাটানোর জন্য বা জোর দেখানোর জন্য সমন্বয়ক শব্দটা কখনো ইউজ করেনি। আপনি যদি দেখেন ঢাকা কলেজে কমিটি ছিল কয়জনের, বেশি না, 15 জন প্লাস হবে হয়তো বা। তারপরে যদি দেখেন শাবিপ্রবিতে কমিটি ছিল কয়জনের, কিন্তু এগুলো কেন্দ্রীয় কমিটি না, কেন্দ্রীয় কমিটি ছিল মাত্র 158 জন, সারা বাংলাদেশব্যাপী মানুষজন ছিল। কিন্তু 5 আগস্টের পরে সমন্বয়ক হয়েছে কম হলো 10,000 মানুষ, তাই না? তো এরা কিভাবে হলো? তাদেরকে আলাদা করে ডিফাইন করার কোনো মানে পদ্ধতি আমাদের ছিল না। এটা ছিল না, কেন ছিল না? 158 জন যারা আছে, আপনি কি 158 জনকে চিনেন কিনা? না, এটি চেনা কঠিন, তবে যদি নিয়মতান্ত্রিক ভাবে আপনারা লিস্টে দেন তখন হয়তো চেনা যেতে পারে। না, আমি নাম দিলেও আপনি বলতে পারবেন না, কারণ 158 জনকে আমিও কোনোদিন চোখে দেখি নাই। 158 জনের 158 জনকে আমিও কোনোদিন সরাসরি সবাইকে সামনের চোখে দেখি নাই, এমন অনেক মানুষ আছে। তো আপনি কীভাবে চিনবেন? সম্ভব না তো। এবং ওই সময় নাম প্রকাশ করাটাই দুরূহ ব্যাপার ছিল, ছবি তো অকল্পনীয় বিষয়। তো সেই জায়গা থেকে যেহেতু ছবি নাই, যেহেতু নামের মধ্যেও চাইলে ইউজ করা যায়, এবং ওইটা সমন্বয়ক জাস্ট ওয়ার্ডের পরে আর কোনো ভেরিফিকেশন ছিল না,
তখন এটাকে অহরহ ইউজ করা হয়েছে জাস্ট ব্যক্তিগত স্বার্থ বা স্বার্থ সিদ্ধির জন্য। না, এটি শুধুমাত্র তো কেন্দ্রীয় সমন্বয়ক ছিল না, আমরা যদি একদম ইউনিয়ন পর্যায়ে বলি, আমি তো সেটাও দেখেছি যে ইউনিয়ন পর্যায়েও সমন্বয়ক ছিল। আমি যদি আমার জেলার কথাই বলি, আমার জেলায় কোনো কমিটি ছিল না মুভমেন্ট চলাকালীন, কিন্তু আমার জেলায় অনেকজন সমন্বয়ক আছে, তার সমন্বয়ক পরিচয় দেয়। তারা কোথা থেকে আসছে? মানে তারা তো আপনাদের প্যাডটাই ব্যবহার করতো, মানে তখন কি আপনারা? এটা তারা এডিট করে নিত তাদের মতো, এটা মানে স্বার্থ এমন না যে আমাদের কাছে পারমিশন নিয়ে তারা এডিট করতো। বৈষম্যদের প্যাড কি মানুষজন দেখে নাই, জানে না, ওইটা তারা মিস ইউজ করতো। তো এটা মানে ভেরিফাইড কোনোভাবেই ছিল না। আমার নির্বাচনের পরে দেখলাম যে রিফাত রশিদকে নিয়ে, মানে যিনি আপনাদের সংগঠনের প্রধান ছিলেন বৈষম্য বিরোধীর, মানে তাকে নিয়ে আপনারা একটা অভিযোগ করেছেন যে কোটি টাকার যে অনিয়ম করেছে। মানে এই প্রসঙ্গে একটু জানতে চাই, মানে এটা কি প্রমাণিত করতে পেরেছেন আপনারা? প্রমাণিত করার বিষয়টা আসলে আপনি যেভাবে বলেন, প্রমাণ তো করবে দেশের অনেকগুলো গোয়েন্দা সংস্থা আছে, তদন্তকারী সংস্থা আছে, অর্থনৈতিক বিষয়গুলো অডিট করার অডিট ফার্ম আছে তারা, এবং সেটা সরকারিভাবে। এখন সরকার হয়তো বা এই অ্যামাউন্টটা খুব ছোটোভাবে নিয়েছে, ওকে 1 কোটি আর কত টাকা ওকে খাইয়ে লাগছে, যাকে এটা নিয়ে কেন কথা বলছে, তাদের কাছে তো ছোটো অ্যামাউন্ট, আই ডোন্ট নো ওয়াই। বাট আমি যদি একটা বিষয়ে বলি, উল্লেখ করি, সেটা হচ্ছে এখানে যে বিষয়টা ছিল যে তারা কোনো ধরনের এই বিষয়টা শুরু থেকেই নাটকীয়তা অবলম্বন করেছে, টাকা পয়সা বিষয়টা গোপন করেছে, সংগঠনের নেতৃবৃন্দদের কাছ থেকে গোপন করেছে, এবং সর্বশেষ তারা যে হিসাব দিয়েছে এটা আসলে তো তারা নিজেরাই হিসাব মিলিতে পারে ইন মিটিং, আপনি দেখবেন তো এটা তো সরকারি টাকা, এটা তো মানে বড় ভাই টাকা দিছে নিজের মন মতো খরচ করলাম, বিষয়টা তো এমন না। সেই জায়গা থেকে আসলে আমরা কাজ করছি, আমরা বিষয়টা ভুলে যাই নাই। তো আমরা সমস্ত ডকুমেন্টস সবকিছু যখন আমাদের হাতে একদম প্রমাণ সহ আসবে, আমরা আবার বিষয়টা নিয়ে কথা বলবো। না, অনেকে যেমনটা বলার চেষ্টা করে থাকে যে সেই টাকাটা যদি আপনাদের সাথে সমন্বয় করেই ভাগ বাটোয়ারা করা হতো, তাহলে হয়তো আপনারাও কিছু আপনার বলতেন কাছে না। কি মনে হয় যে ভাগ বটার অফার আমাদের কাছে আসে নাই? তাহলে আপনারা তখন কেন বললেন না? ভাগ বটার অফার কি আমাদের কাছে আসে নাই? টাকাটা পেয়েছে এটাই আমরা জানতাম না। টাকাটা পেয়েছে এটা আমরা জেনেছি 12 এপ্রিল। মানে পরিমাণটা জানতেন না হয়তো? পরিমাণ না, এবং পেয়েছে এটাও জানতাম না, বা তারা সরাসরি অস্বীকার করেছে। আমি বারবার প্রেস ব্রিফিংও বলেছি, আমার পোস্টেও আছে। তো টাকাটা পেয়েছে সেটাই তারা অস্বীকার করেছে, তারা কোনো টাকাই পায়নি, তারা নিজ খরচে কার্যক্রম চালিয়েছে। সেই জায়গায় তো আমাদের কোনো কোশ্চেন থাকতে পারে না, তাই না? নিজ খরচে যে যার মতো টাকা চায়, সেখানে আবার হিসাব কিসের? আমি যদি আমার টাকা খরচ করি তাহলে হিসাব নেই। তো তারা তো স্বীকার করেনি যে তারা টাকা পেয়েছে। প্রথমত শেষে একটা পর্যায়ে সে স্বীকার করতে বাধ্য হয়েছে। সেটা কবে? গণভোট গেছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, সে স্বীকার করেছে এপ্রিলের 12 তারিখ মিটিংয়ে, হ্যাঁ, এবং বাধ্য হয়ে প্রেসারে পড়ে সেখানে স্বীকার করেছে। আমি যদি বলি, সেখানে স্বীকার করেছে তাদের খরচ হয়েছে 92 লাখ সামথিং, মানে তারপরও তাদের কাছে 7 লাখের মতো টাকা ছিল। এবং ইন মিটিংয়ে যারা উপস্থিত ছিল, আমি নাম বলছি, সভাপতি তখন সাবেক সভাপতি ছিল রিফাত ছিল, আমাদের যেহেতু সেক্রেটারি ছিল না, আগে পদত্যাগ করেছিল, তো সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম ছিল, মুখপাত্র আমি ছিলাম, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ছিল, এরপরে দপ্তর সম্পাদক সাদাত হোসেন ছিল, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ ছিল, এরপর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাশরাফি সরকার ছিল, সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আতিক শাহরিয়ার ছিল, মুভমেন্টের আমাদের সংগঠনের কর্মসূচি বাস্তবায়ন সেল সম্পাদক অর্ণব নামের একজন আছে, উনি ছিল। এতজন মানুষের মধ্যে ইন মিটিং তারা স্বীকার করেছে 92 লাখ সামথিং তারা টাকা পেয়েছে, এবং এটা স্বীকার করার আগে আমাদের ফোনগুলো জব্দ করেছিল, যেটা আমি প্রেস ব্রিফিংয়ে বলেছি। এবং এটা 12 তারিখে তাদের স্টেটমেন্ট, তাদের কাছে 7 লাখ সামথিং টাকা আছে। এখন এটা এবং ইন মিটিং সবার সামনেই তারা প্রপোজাল দিয়েছে, সবাই যদি বলে তাহলে এখন যে টাকাটা আছে এটা তারা ভাগ বাটোয়ারা করে নিয়ে নেবে। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা যখন হিসাবই মিল পাচ্ছিলাম না, 7 লাখ টাকার হিসাব আর কি, 1 কোটি টাকায় মেরে খেয়ে ফেলছে, 7 লাখ টাকার হিসাব তো এখানেও ম্যাচ হচ্ছে না। আমি ইন মিটিং পরে একটা মোমেন্টে হিট অফ মোমেন্ট আমি বলছি যে আমি এখান থেকে বেরোই, এখন তোদের বিরুদ্ধে প্রেস ব্রিফিং করবো। তো রিফাত পরবর্তীতে আমাকে ঠান্ডা করার জন্য আলাদাভাবে কথা বলছে ওই মিটিং শেষে। তো ইন মিটিং আমাদের সামনে স্বীকার করছে যে 92 লাখ সামথিং টাকা খরচ করছে, বাকিটা তাদের হাতে আছে, এবং মিটিং এর কস্ট হিসেবে দেখা যায় তারা একটা পডকাস্ট সেট আপ করছে। এইগুলো খরচের মধ্যে আমাদের সাথে ইন মিটিং তারা স্বীকার করছে যে তারা একটা সেট আপ করছে, সেটা তো গণভোটের প্রচারণার খরচ থেকে ব্যয় হতে পারে না, পারে। তো তারা যে হিসাবটা পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ে বড় করে উল্লেখ করছে, সেখানে কি তারা বলছে পডকাস্টের পেছনে টাকা 3 লাখ টাকা খরচ হয়েছে, 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ হয়েছে? তার মানে হিসাবে যে তারা কাবজাব করছে সেটা বোঝা যায়। এবং আমাদের সামনে মিটিংয়ে বলছে 92 লাখ টাকা সামথিং, আর
প্রেস ব্রিফিংয়ে বলছে 99 লাখ সামথিং। মানে হিসেবে গরমিল। আপনিই বুঝেন তাইলে আসলে কয় টাকার দুর্নীতি, কয় টাকা খাইছে। এবং 7 দিনে যদি আপনি 1 কোটি টাকা খরচ করতে চান, পার ডে 14 লাখ টাকার উপর আপনার খরচ করতে হয়। দৃশ্যমান কোনো কাজ ছিল কিনা? এটা বৈষম্য বিরোধীর পেজ তো এখন নাই, পেজ থাকলে দেখতেন। পেজে অবশ্যই পোস্ট করেছিল, মানে 50-60টা পোলাপান নিয়ে হাতে কয়েকটা প্লাকেট দিয়ে ঘুরছে, একটু পার ডে 14 লাখ টাকা খরচ হয়ে গেছে। এটা বোকাও বুঝে। আচ্ছা, এই পেজটা কেন নাই? এটা কি মানে তারাই নাই করে ফেলছে নাকি? গতকালকে খুব সম্ভবত আওয়ামী লীগের রিপোর্টের কারণে হচ্ছে পেজটা ফেসবুক থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। এবং পেজটা এতদিন যাবত তাদের কবজায় ছিল, তাদের বাপদাদার ব্যক্তিগত সম্পত্তি ছিল হয়তো। কাদের বাপদাদার সম্পত্তি? যারা সমন্বয় তাদের দায়িত্বে যারা ছিল শেষ। এবং আমরা দেখেছি পদত্যাগ করার পর পেজ থেকে তাদের ব্যক্তিগত ভিডিও শেয়ার করা হয়েছে, পোস্ট করা হয়েছে। তো একটা ফেসবুক, একটা সংগঠনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পদত্যাগকৃত কোনো নেতার বক্তব্য কিভাবে প্রচারিত হয়? আপনি বলছিলেন যে অনেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে, তো সিনথিয়ার কাছে এরকম কোনো অফার এসেছিল কিনা? অবশ্যই এসেছে, কেন নয়। আমরা এখনো মাঝে মাঝে অনেক সময় অনেক কিছু শুনি এরকমের, বা প্রপোজাল শুনি যে এইটা একটু করে দিতে পারো কিনা, দেখো এটা একটু করা যায় কিনা। তো মানুষজন এটা মনে করতো। এই যারা বলে তারা কি কোনো দলের? সাধারণ মানুষও আছে, যে আমি এমনও অনেক দেখেছি টিচার বা কিছু, যে মা আমি দৌড়াদৌড়ি করে আমার বদলিটা এখানে নিতে পারতেছি না, অ্যাকচুয়ালি তার দরকার, বাট আমলাতান্ত্রিক জটিলতার জন্য সে পারছে না। তোমরা বললে কাজ হবে জানি, তোমরা একটু বলে দেখো। এভাবেও অনেকে বলেছে। তো আমরা আমাদের মতো করে ভাবেই করেছি। তো এটা মনে করার যথেষ্ট কারণ ছিল, তখন সমন্বয়কদের কথায় কিংবা ইসে অনেক কাজ হয়েছে, যেটার সিলসিলায় তারা এটা মনে করতো। ওই জন্য বলা হয়তো যে সমন্বয়ক মানে অনেক বেশি কিছু। হয়তো এখন বৈষম্য বিরোধীর যে অবস্থা, মানে এখন কোন অবস্থায় আছে? সেটা যদি বলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি এখন ভেঙে গিয়েছে, কারণ সভাপতি এবং সেক্রেটারি যখন নাই তখন তো আসলে কমিটি থাকে না। তো সেই জায়গা থেকে আমরা যারা এখনো বৈষম্যতে আছি, পূর্বের দায়িত্বশীল, পূর্বের কমিটিতে আমরা সবগুলো যার সাথে কথা বলেছি, অলমোস্ট আমাদের একটা সার্চ কমিটিও হয়েছে। যেহেতু পেজটাও এখন ডিজলভ হয়ে গিয়েছে, এবং পেজটা যদিও আমাদের কন্ট্রোলে ছিল না, তাদের সম্পত্তি ছিল। তো সেই জায়গা থেকে আমরা নতুন করে আসলে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা কাউন্সিলের দিকে আগাবো, এবং জুলাইব্যাপী আমাদের বেশ কিছু কর্মসূচি খুব শীঘ্রই আমরা সামনে নিয়ে আসবো। এই যে আপনি বলছিলেন জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী এই যে সময়টা, এই সময়টা আসলে বৈষম্য বিরোধী কি কি কাজ করেছে, মানে তাদের কাছে এরকম সুযোগ ছিল কিনা যে জুলাইয়ের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটাকে সমুন্নত রাখতে সরকারকে, এখন যারা সরকার আছে তাদেরকে আসলে চাপ প্রয়োগ করা, মানে আমরা সে অর্থে কিছু দেখতে পাই নাই? অবশ্যই সুযোগ ছিল। আমি একটা ঘটনা বলি। 8 তারিখ শপথের দিন, 8 আগস্ট শপথের দিন আমরা যেদিন বঙ্গভবনে যাই, শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদেরকে তো ইনভাইট করা হয়েছিল, বঙ্গভবনে যাই। খুব বেশি সমন্বয়ক ছিল না, ছিল মোটামুটি। তো আমরা যারা যারা ছিলাম, তো ওখানে যারা তখন উপদেষ্টা হবে, শপথ গ্রহণ করবে ওই অনুষ্ঠানে, প্লাস হচ্ছে অন্য অন্য বড় বড় রাজনৈতিক দলের নেতাবিন্দুরা, মানে পারছে না আমাদেরকে বসিয়ে রেখে তারা দাঁড়িয়ে থাকতে। আমার সাথে একটা রেজওয়ানা আপার একটা ছবি আছে ওই 8 আগস্টের। তো একটাই মানে আপাকে বলছিলাম, আপা একটা আসেন আপনার সাথে একটা সেলফি তুলি। তো বলছি সমন্বয়কদের সেলফি তুলতে কেমন লাগে, ওকে, মানে দুষ্টমি করতেছিল, ওকে। তো একটা চেয়ার ছিল, আমি বলছিলাম ওকে আপনি বসেন, আমি দাঁড়াই, সমস্যা নেই। সে বসতে চাচ্ছিল না কোনোভাবেই, আমার সামনে সে বসবে না, সে দাঁড়িয়ে ছবি তুলবে। তো এরকম ছিল বিষয়গুলো। তো সমন্বয়কদের যেই মানে ক্ষমতা বলবো না এটাকে, ক্ষমতা শব্দটা আসলে আমাদের এদিকে অনেক ক্ষেত্রে নেগেটিভলি নেওয়া হয় বা ইউজ করা হয়। সমন্বয়কদের যে সম্ভাবনা ছিল, সারা দেশের মানুষ যেভাবে তাদেরকে বিশ্বাস করত, তাদের কথায় অনুপ্রেরণা পেত, তাদের কথাকে ভরসা করত, সেই জায়গা থেকে সমন্বয়করা চাইলে সত্যিকার অর্থেই দেশটাকে পরিবর্তন করতে পারতো, যেটা গুটি কয়েক মানুষের জন্য হয়নি। এর দায় কার? মানে রাজনৈতিক সরকার যদি বলি, এখন বিএনপি আছে, আবার জামাত আছে বিরোধী দলে, এবং আপনারা অনেকেই বলেন যে জুলাই যে স্পিড এটি আসলে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ ভাগ বাটোয়ারা যে ব্যাপারটা, মানে এটা শুরু করলো কে? এটা শুরুটা 8 আগস্ট থেকেই হয়েছে। 8 আগস্ট থেকে না, যখন ক্যান্টনমেন্টে আলাপ হয়েছে 5 আগস্ট থেকেই হয়েছে, যে কার দল থেকে, কার রেফারেন্সে, কার কি বলে এটাকে, কার সুপারিশে কয়জন উপদেষ্টা মন্ত্রী পরিষদে ঢুকানো যায়, ওখান থেকে মানে জুলাই তখন ভাগ হইতেছিল। ওকে, আমরা তো অমুক দল থেকে এখনই এই 2টা দেওয়া যায়, তাহলে অমুক দল যদি 2টা নেয় আমরা তো 2টা ভাগে পাই। বিষয়গুলো ওখান থেকে আসছে, এবং সেটা এখনো আছে। মানে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম মানে কোন ভাগে কিছুই পায় নাই? বৈষম্যবিরোধী কখনো ভাগ নিতে যায় নাই,
প্ল্যাটফর্ম আকারে কখনো ভাগ নিতে যায় নাই। গুটি করে মানুষ যারা গিয়েছে তারা ব্যক্তি আকারে গিয়েছে, তাদের কাছে প্ল্যাটফর্মের লিগেসি নাই, এবং তারা পেছনে দেখিয়েছে যে তারা বৈষম্য বিরোধীর হয়ে গেছে। গিয়েছে। জুলাই পরবর্তী আমরা যে বাংলাদেশ দেখছি, মানে এটা কি প্রত্যাশিত ছিল, না আপনারা যে প্রত্যাশা নিয়ে যুদ্ধ করলেন সেই অভ্যুত্থানে? জুলাই পরবর্তী যে বাংলাদেশ, সেটা প্রত্যাশিত বাংলাদেশের 1%, 1%ও অনেক বেশি হয়ে যায়, তারও কম হবে, কিছু পার্সেন্ট আর কি, শতাংশ। বাট পুরোপুরি জুলাইয়ের পরিপন্থীর বিপরীত কোথাও দাঁড়িয়ে নেই, আছে, তবে ওই যে বললাম প্রত্যাশিত জায়গা থেকে 1% হয়তো বা। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা তার মানে অনেক ছিল, যেটা বাস্তবায়ন 1%ও হয়নি। এই প্রত্যাশার জায়গাটা নষ্ট করলো কে? সবাই মিলে, একটু শুনতে চাই। সবাই মিলে। এটা আসলে এককভাবে হয়নি, এটা যেমন অন্তর্বর্তীকালীন সরকার নিজে করেছে, এটা যেমন সমন্বয়কদের ভুল ছিল, এটা যেমন রাজনৈতিক দলগুলোর ভুল ছিল, তো সম্মিলিতভাবেই করেছে। জুলাই যেমন সম্মিলিতভাবে করা হয়েছে, নষ্টটা হচ্ছে। সরকারের 4 মাস হয়ে গেছে, আমরা তো জানি যে প্রত্যেকটা জায়গাতেই গণঅভ্যুত্থানের পরে যে সরকারটা থাকে সেটা মূলত সেই স্পিডকে ধারণ করে থাকে। যদিও রাজনৈতিক সরকার এখন আছে, মানে কি দেখেন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আমরা মাঝে মধ্যেই এরকম অভিযোগ শুনতে পাই যে সরকার জুলাইকে ধারণ করছে না। সেদিন এক প্রোগ্রামে দেখলাম যে জুলাই শহীদের একজন পিতা তিনি বলছিলেন যে টাকা দেওয়ার ক্ষেত্রেও তাদের ভাগে যে টাকাটা দেওয়ার কথা সেটিও আসলে চেহারা দেখে দেয়া হচ্ছে। প্রোগ্রামে মনে হয় আমিও ছিলাম। জুলাইয়ের আমার কাছে যেটা মনে হয়, শুনতে খুব অপ্রিয় মনে হলেও এই সরকারের জুলাইকে ধারণ করার দরকার নেই। তারা যদি নিজেদের যে দাবি দেওয়া ছিল, যে হাসিনার আমলে তাদের যে 31 দফা বা কিছু, এটা বাস্তবায়ন করলেও অনেক, ঠিক আছে, তারা সেটাও করছে না। এই সরকার যে কি করছে এবং কারা চালাচ্ছে এই সরকার নিজেও জানে না। তো সেই জায়গা থেকে যদি বলি, জুলাইকে নিয়ে এবং গণভোট, সংস্কার, জুলাই সনদ নিয়ে এই সরকারের যে অবস্থান, এটা শহীদের রক্তের সাথে দ্বিচারিতা, এবং খুব শীঘ্রই যে যদি তারা সঠিক সিদ্ধান্তে না আসতে পারে, তাদেরকে জনরোষের মুখে পড়তে হবে, হতে পারে সেটা প্রাথমিকভাবে আহত শহীদ ফ্যামিলি থেকেই। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, আপনারা এমন কোনো মুহূর্ত তৈরি করিয়েন না যেখানে আপনার শহীদের পিতার দিকে বন্দুক তুলতে হয়। তো এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করি, তাদের যেই সামগ্রিকভাবে রাজনৈতিক বা অন্যান্য যে কর্মকাণ্ড, আমি মূলত সরকারকে সমালোচনার ক্ষেত্রে 6 মাস টাইম দিতে চাই। 4 মাস হয়েছে, আরও 2 মাস দেখি, এরপরে হয়তো বা সরাসরি তাদের কার্যক্রম নিয়ে বলতে যাব। বাট তারপরে যেটা মনে হয় যে পপুলিজম না করাটা বেটার। রাষ্ট্রনায়কের নিজস্ব সিদ্ধান্ত যদি না থাকে, রাষ্ট্রনায়ক যদি জনগণ কি চায় পপুলিজমের উপরে ভিত্তি করে রাষ্ট্র চালাতে চায়, তাহলে সেটা তাসের ঘরের মতো হয়ে যাবে। রাষ্ট্রনায়কের স্থির হতে হবে এবং জনকল্যাণ করার আকাঙ্ক্ষা থাকতে হবে, যে আমি জনকল্যাণ করব। সাময়িকভাবে জনগণের সেটা পছন্দ নাও হতে পারে, বাট আমি এটা করব। রাষ্ট্রপ্রধানের কোন কাজ বা কথাটা আপনার কাছে মনে হয়েছে যেটা পপুলিস্ট? রামেশের বাসায় যাওয়াটা খুবই ভালো একটা সিদ্ধান্ত ছিল, কিন্তু সেখানে গিয়ে যে 1 মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করবে, এটা পপুলিস্ট লেগেছে। আচ্ছা, আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে একটা টক শোতে, সেখানে বিএনপি একজন সাংসদ নীলুফার চৌধুরী মনি তিনি ছিলেন, তাকে একটু কোট করতে চাই। সেটি হচ্ছে, তিনি আলোচনা এক পর্যায়ে বলেছেন যে এই আন্দোলনে কারা মেইন ছিল সেটা কেউ জানে না, আন্দোলন করতে গেছে, পাশে একজন পড়ে গেছে, মনে করেছে খুব স্বাভাবিকভাবে পড়ে গেছে, কিন্তু সে মারা গেছে। গুলি করেছে, বিভিন্ন জায়গা থেকে গুলি এসছে, শব্দ হয় নাই। তখন সেই মুহূর্তে দেখলাম যে সোমা ইসলাম যিনি উপস্থাপক ছিলেন, তিনি বলেন একটা প্রশ্ন করতে পারি কিনা। তা উনি বলেন যে হ্যাঁ, প্রশ্নটা করতে পারেন। তখন তিনি বললেন যে তাহলে কি জুলাই ডিজাইন ছিল, ষড়যন্ত্র ছিল? তখন মনি মানে উনি রিপ্লাই দিলেন, অবশ্যই ডিজাইন ছিল, তবে ষড়যন্ত্র ছিল কিনা তিনি আসলে জানেন না। এই যে মন্তব্য, কিভাবে দেখেন? ইনফরমেশনের জন্য যদি একটু জানতে চাই, যে আমি আসলে সঠিক জানি না জুলাইয়ের মধ্যে নীলুফার চৌধুরী আসলে কোথায় ছিল, বাংলাদেশে ছিল কিনা, মানে আপনার কাছে কোশ্চেন, আমি আসলে জানি না, জানার জন্য ছিল কিনা। হয়তো বা বাংলাদেশেই ছিল, কিন্তু উনি কোথায় ছিল সেটা জানি না। তো সেই জায়গা থেকে উনি রাস্তায় ছিল না, এটা স্পষ্ট। আমি এখনও মানসিক কাউন্সেলিংয়ের জন্য আমাকে যেতে হয়, থাকলে হয়তো বুঝতো যে জুলাইয়ের 2 বছর পরেও আমাদের ওই ট্রমাগুলো ভোলার জন্য কাউন্সেলিং কেন নিতে হয়। তো সেই জায়গা থেকে আমি গতকালকেও ডক্টরের কাছে গিয়েছি। তো সেই জায়গা থেকে যদি বলি যে ওনার জন্য আসলে
পারফেক্ট সময় সামনে আসতেছে যখন বিএনপির এগেনস্টে বিএনপির কার্যক্রম কথাবার্তার জন্য মানুষজন যখন রাস্তায় নামে তখন উনি বুঝতে পারবে সেটা ষড়যন্ত্র নাকি ডিজাইন। আসলে আমার কাছে মনে হয়েছে আমাদের টিভি সেটে বসে থাকা বেশ কিছু পাপীদের মতো, বুদ্ধিজীবী না, বুদ্ধিপাপীদের মতো, যারা হচ্ছে মুখ দিয়ে কলম দিয়ে আওয়ামী লীগের পাচাটে। তো ওনার বক্তব্যটা আমার কাছে স্রেফ সেই আওয়ামী লীগের একজন কর্মীর বক্তব্য লেগেছে। না, উনি তো বিএনপি থেকে সাংসদ, তাহলে কিভাবে আওয়ামী লীগের হয়? লেগেছে কেননা দেখছি এখন নানাভাবে আওয়ামী লীগের এগেনস্টে এই গণঅভ্যুত্থানকে আওয়ামী লীগের সাথে একটা মানে নিন্দনীয় কাজ হয়েছে এমনটা উপস্থাপন করতে চেয়েছেন সেই জায়গা থেকে। এইটা কি এই কারণে কি না যে অনেকে যেমনটা অভিযোগ করেন যে বিএনপিতে অনেক আওয়ামী লীগের গুপ্ত আছে? হতে পারে, সেটা সময় বলে দিবে কারা কোন দলে কিভাবে গুপ্ত হিসেবে আছে। আপনারা যেমনটি বলেন এবং অনেকেই বলেন যে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য সেই সময় মিডিয়ার বড় একটা অংশ ভূমিকা রেখেছিল। তো সেই সময় ইসলাম, তার বিরুদ্ধেও সে অভিযোগ আছে যে গণঅভ্যুত্থানের পক্ষে ছিল না। একই সাথে আমরা দেখলাম যে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তিনি লিখেছেন যে জুলাই প্রতারণার একটি স্ট্যাটাস দিয়েছেন। এই যে সাংবাদিকরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এখন পর্যন্ত মিডিয়াতে জুলাইয়ের বিপক্ষে তাদের যে বয়ান উৎপাদন করছেন, সরকার কিভাবে নিচ্ছে এবং আপনার কিভাবে নিচ্ছেন? আমি এটাকে বললে খারাপ শোনায়, আমি এটাকে খুব ভালোভাবে নিচ্ছি। কেন নিচ্ছি, ধরেন আমি একটা যুদ্ধে গেছি, সেখানে আমার অপোনেন্ট, আমার প্রতিপক্ষ, সে খালি হাতে দাঁড়ায় আছে, মানে সে আমাকে কেয়ার করতেছে না। তার মানে আমি তার চোখে শক্তিশালী যোদ্ধা না, সে আমাকে অস্ত্র ছাড়াই হারাই দিতে পারবে এই কনফিডেন্ট তার। তো জুলাইকে নিয়ে তাদের যে লেখালেখি, দেখবেন অনেক ফটোকার্ড আছে, আমাদের কমেন্ট বক্সগুলো চেক করলে দেখবেন অনেক সুন্দর সুন্দর ফটোকার্ড, বিচ্ছিরি বলবো না, অনেক সুন্দর সুন্দর অনেক ক্রিয়েটিভ ফটোকার্ড তারা বানায়। এগুলো আমার কাছে মনে হয় যে জুলাইকে আরো শক্তিশালী করতেছে, এবং জুলাই শক্তিশালী ছিল, আছে এবং দিন দিন আরো হচ্ছে, যেটা ফিল করে তারা সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে মাত্র। এর মানে এরকম এর মধ্য দিয়ে জুলাই শক্তিশালীই হচ্ছে, কোনো অংশে দুর্বল নাই। মানে ব্যাপারটা এরকম কিনা যে বিএনপি শক্তিশালী ভাবে জুলাইকে ধারণ করতে পারছে না অথবা ধারণ করে শক্তিশালী হতে পারছে না বলেই তারা এমন মন্তব্য বা পোস্টগুলো করছে? বিএনপি যদি দল আকারে বলি, এই গণঅভ্যুত্থানে তাদের লোকবল, জনবল, অবস্থান খুব দৃঢ় ছিল, এবং সেই জায়গা থেকে দল আকারে বললে বলবো যে তারা জুলাইকে ধারণ করে মোটা দাগে। কারণ আমি যদি বলি যে জুলাই, আমি যদি এখন একটা বক্তব্য দেই যে বিএনপি জুলাইকে ধারণ করেন, এটা তাদের নেতাকর্মী, যেই ছাত্রদলের নেতা এখনো হসপিটালে, কিছুদিন আগে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে পায়ের, সেটা অন্যায় হবে, আমার এই বক্তব্যটা দেওয়া উচিত হবে না। তো কিছু মানুষ আছে যারা আসলে মানে জানেই না জুলাই কি, তারা ধারণ কিভাবে করবে। তো সেই লেভেলের নেতা যারা আছে বিএনপির মধ্যে, তাদের পক্ষে তো জুলাই ধারণ করা সম্ভব না। আমার মনে হয় না নীলুফার চৌধুরী জানেই না জুলাইটা কি, কিভাবে হয়েছে। যদি জানতো, আমি সিনথিয়া, আমার এখনো ডক্টরের কাছে যেতে হয়, আমি ভিডিওগুলো যখন সামনে আসে আমার খুবই অস্থির লাগে, আমি মানে ঠিক থাকতে পারি না। তো আমি জানি জুলাই কি, আমার পক্ষে হয়তোবা জুলাইকে ধারণ করা সম্ভব, অথবা জুলাই থেকে বেরিয়ে আসা সম্ভব, ওকে এটা ওভার। বাট যে মানুষটা জানেই না জুলাই কি, সে কিভাবে ধারণ করবে, সে তো জানে না। তাহলে এখানে এই ব্যাপারটা এরকম কিনা, অনেকে যেমনটা বলে থাকে যে অনেকে বাইরে ছিলেন যারা বিএনপি করতেন, পরবর্তীতে সরকারে এমপি হয়েছেন, তারা আসলে জুলাইয়ের ব্যাপারটা ঠিকঠাক বুঝতে পারছে না, এরকম কিনা? অবশ্যই এমন। একটু আসতে চাই, আমরা দেখলাম যে মেহের আফরোজ শাওন তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, সিডিআই, একটি বাজে একটি কথা। অনেকে মজা করেই বলেন যে এই বয়সে এসে আসলে এই ধরনের পোস্ট কেন দিতে হবে? আপনি কিভাবে দেখছেন? বিজ্ঞানী বলি, বুদ্ধিজীবী বলি, কবি, লেখক, বড় বড় মানুষের জীবনে তারা আসলে জীবনটাকে পারফেক্টলি লিড করতে পারে না কখনো। কোনো না কোনো পর্যায়ে তারা কোনো না কোনো ভুল করে, মানে এটা তাদেরই নিজেদেরই রিয়েলাইজেশন থাকে। অনেকের জীবনী পড়লে আপনি পাবেন তারা নিজেরাই রিয়েলাইজ করে যে তারা জীবনে বড় ভুল করেছে, কোনো না কোনো ভুল করেছে এরকম। তো আমাদের অনেকের পছন্দের কবি হুমায়ুনের জীবনে হচ্ছে এটা ছিল সেটা, সেই শাওন। তো সেই জায়গা থেকে যদি বলি, ওনাকে আসলে অনেক বেশি মূল্যায়িত করা হচ্ছে, কেন জানি না। কালচারাল দিক থেকে যদি বলি, ওনার থেকে আরো বড় বড় আর্টিস্ট, কালচারাল ব্যক্তিত্ব বাংলাদেশে আছে। তো ওনাকে কেন জানি না অনেক বেশি কালচারাল
ভাইব দেওয়ার ট্রাই করছে, যেটা আমাদের ভুল হচ্ছে আমি মনে করি। এবং উনি যেই লেখাগুলো লিখছে আমার কাছে মনে হয় ওনার কাছে খুব ভালো লাগছে, মানে উনি খুব ভালো একটা পাচ্ছে, অ্যাটেনশন পাচ্ছে। এগুলো লিখে ওনার পোস্টগুলো শেয়ার হচ্ছে, সমালোচনা হচ্ছে, এগুলো নিয়ে টক শোতে আলাপ হচ্ছে, উনি বেশ এনজয় করছে। তো আমার কাছে মনে হয় যে এই মানুষগুলোকে অ্যাভয়েড করা উচিত, পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সেটা হচ্ছে গণঅভ্যুত্থান এবং সেটাকে নিয়ে উচ্চারিত, এটা তো মানে স্বীকৃতি দেওয়ার কিছু নাই, তারপর স্বীকৃত সেটাকে নিয়ে এই ধরনের মন্তব্য করা এবং আবার বীর দর্পে অনুষ্ঠান সামগ্রীতে ঘুরে বেড়ানো, তো এটা তো আসলে আমাদের আহত শহীদদের সাথে ইনজাস্টিস না, যে তাদেরকে নিয়ে যারা অপমানমূলক কথা বলছে, এ ধরনের শব্দচয়ন করছে। আমরা আবার বিভিন্ন প্রোগ্রামে, সভা সেমিনারে তাদেরকে নিয়ে বেশ কিছু ক্যামেরার সামনে বসিয়েও দিচ্ছি। তো আমার কাছে মনে হয় যে ওনাদের এগেইনস্টে লিগ্যাল স্টেপ নেওয়া উচিত। এবং আমি চিন্তা করব, আমি আসলে এই বিষয় নিয়ে এত সিরিয়াসলি চিন্তা করিনি, বাট আমি চিন্তা করব যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি ওনার বিরুদ্ধে লিগ্যাল স্টেপের সুযোগ থাকে আমি নিব। অনেকেই সমালোচনা করেন যে শহীদ শরীফ ওসমান হাদি গালাগাল করে, এটা করে ওটা করে, কিন্তু আমরা দেখতে পাই যে যাদের কাছে শহীদ শরীফ ওসমানের সেই গালগুলো খারাপ লাগে, তাদের কাছে আবার এই যে মেহের আফরোজ শাওনের যে গালাগাল এটা ভালো লাগে। এই যে আচরণ, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কেমন লোকাল, মানে লোকাল একটা আছে না, প্রবাদ আছে না, যে যারে দেখতে না নারী তার চলন বাঁকা, মানে যারে আমার ভালো লাগে না তার হাঁটা চলা আমার কাছে তেরাই মনে হয়। এটা হচ্ছে বিষয়। তো শহীদ শরীফ ওসমান হাদির মানে গালাগালিটাকে আমি জাস্টিফাই করব না, কিন্তু একটা বিষয় হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি দেশের মানুষের সুরে কথা বলেছে। সে দেশের সার্বভৌমত্ব এগুলো নিয়ে কথা বলেছে। সর্বোপরি সে বাংলাদেশপন্থী একটা মানুষ, বাংলাদেশের দালাল। তাদের সে কোন প্রেক্ষাপটে গালি উচ্চারণ করেছে সেটা বিশ্লেষণ করতে গেলে তাকে গালি মনে হবে না, এবং বিপ্লবের এটার ভাষা। প্রতিবাদ অনেকে যেমনটা বলেন। হ্যাঁ, মনে হবে না। এবং আরেকটা বিষয় আছে, আমি দেখেছি যে অনেক বুদ্ধিপাপীরা আবার হচ্ছে এটাকে ক্ল্যারিফাইও করে যে নারীর যৌনাঙ্গকে কেন্দ্র করে তারা গালি দেয়। শুনেন, আপনি যখন মানে একজন ছেলেকে গালি দিবেন, ওই তার মার নামটা চলে আসে, বাচ্চা। আপনি যখন একটা গালির পরে বাচ্চা, অমুকের বাচ্চা গালির পরে ইউজ করবেন, মানে ইনডিরেক্টলি তার মার নামটা চলে আসে, তাকে তো গালি দিতে পারছেন না, আপনি পারছেন? তো এটা হচ্ছে একটা সিস্টেমেটিক বিষয়, এটা কি বলবো জানি না। তো সেই জায়গা থেকে উনি যখন ওই যে শব্দটা ভেঙে ফেল, তো সেই জায়গায় কিন্তু বুঝাইছে যে ওনাদের ধৈর্য, ওনাদেরকে বাটাম দাও, ছেঁচা দাও, এটা বুঝাইছে, মানে ইচ্ছা মতো ছেঁচা দাও, এটা বুঝাইছে। তো যাই হোক, সেটাকে আমরা অনেকভাবে আবার বিশ্লেষণ করতে দেখেছি, অনেক বুদ্ধিজীবীদের, অনেক অ্যাক্টিভিস্টদের। এটা নিয়ে আমার কোনো সে নেই। তো এক একজনের প্রতিভাসের ভাষা একরকম। আমি দেখেছি যেদিন ফারহান ফেজ মারা গিয়েছেন, যেদিন আবু সাইদ মারা গিয়েছেন, তার মায়ের ছিল আমার বেটুক মারলি কেন, তার মায়ের প্রতিবাদ ছিল আমার বেটুক মারলি কেন। যেদিন ফারহান ফেজের মারা গিয়েছেন সেদিন তার মায়ের স্ট্যাটাস ছিল আমার ছেলে এই আন্দোলনে শহীদ হয়েছে, আমি এটার বিচার চাই। দুইজনের প্রতিবাদের ভাষা কিন্তু সেম না, তাই না? তো সেই জায়গা থেকে এক একজনের প্রতিবাদের ভাষা এক এক রকম হবে। এটাকে এক মানদণ্ডে নিয়ে আসার কোনো চেষ্টা করা উচিত না এবং দরকারও নেই। না, তাদের প্রসঙ্গে কি বলবেন? মানে যাদের কাছে গালাগাল জিনিসটাই খারাপ, কিন্তু এইটা আবার ভালো মানে লাগে। আচ্ছা, হাদির গালটা খারাপ লাগছে, কিন্তু মেহের আফরোজ শাওনের যে গালটা এটা খুব ভালো লাগছে। সেই জায়গা থেকে যদি বলি, ওইটা হচ্ছে হাদি ভাইকে তাদের ভালো লাগতো না, এই জন্য তার কথাবার্তাও ভালো লাগতো না। আর মেহের আফরোজ শাওনকে ভালো লাগে, সুন্দরী মহিলা। সুন্দরী বলাটা ঠিক হবে না, মহিলা মানুষ। এটা কি সুন্দরের কারণে নাকি গোত্রীয় ব্যাপার বা না, তাদের মহিলা মানুষ প্রথমত একটা পক্ষে? বিষয়, সুন্দরী আমি বলবো না, এটা ভুল বিশেষণ। মহিলা মানুষ, এরপরে হচ্ছে কিছু তো টান আছে, মিল আছে, স্বজাতি এবং একই আপার শিষ্য। আমরা দেখলাম যে নাহিদ ইসলাম তিনি একটি বক্তব্য দিয়েছেন যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সেটি আসলে যদি 5 তারিখের মধ্যে খুলে দেওয়া না হয় তাহলে জনগণই খুলে দিবে। তো এই সরকারটা তো আসলে বলা হচ্ছে যে জনগণের গণঅভ্যুত্থানের সরকার, পক্ষে সরকার, জনগণের সরকার, মানে তারপরেও আসলে জনগণের ভোটে নির্বাচিত সরকার। এতদিনও কেন খোলা হলো না? এখানে বেশ কিছু বিষয় আমরা শুনেছি, সুনির্দিষ্টভাবে কোনো তথ্য প্রতিবেদন আমরা পাইনি এখনো, হ্যাঁ, কোনো মিডিয়া থেকে বা কোনো জায়গা থেকে। বাট শোনা হিসাবে অনেক কথাই শুনেছি যে আমলাতান্ত্রিক বেশ কিছু জটিলতা আছে, সেখান থেকে চায় না যে এই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হোক, যাতে হাসিনার যেই 17 বছর এবং জুলাইয়ের যেই গণহত্যা সেটা প্রস্ফুটিতভাবে জনগণের সামনে উন্মুক্ত না হোক। সেটা বিএনপির মধ্যে থাকা গুপ্ত যারা, তারাও চায় না। সে জায়গা থেকে হচ্ছে না বলে মনে হচ্ছে, যেটা আমরা শুনেছি বা জানি।
তো কিছুক্ষণ আগে আপনি বললেন না যে যারা আসলে বিদেশ থেকে এসে এমপি হচ্ছে তারা তো জুলাই স্মৃতি জাদুঘরের গুরুত্ব বুঝবে না, খুবই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে তাদের দিক থেকে তো বাধা বা বিপত্তি থাকবে। তবে আমি মনে করি যে জনাব তারেক রহমানের সরাসরি এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত। উনি যদি একটা রিলস দেখে বা কন্টেন্ট দেখে একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে দেখা করার মতো সুযোগ ওনার হয়, সময় ওনার হয়, ওনার যদি দৃষ্টি এত তীক্ষ্ণই হয়, তাহলে জুলাই স্মৃতি জাদুঘরের দিকে ওনার সেই লন্ডন থেকে আসা চোখ দুটোর দৃষ্টি আমি একটু আকর্ষণ করতে চাই। কেননা এখানেই লুকায়িত আছে আমাদের হাজারো শহীদের হাজারো গল্প, হাজারো আহতদের হাজারো স্মৃতি। তো সেটা জনগণের জন্য উন্মুক্ত করা উচিত এবং জনগণকে, দেশের মানুষজনকে, মিডিয়াকে এবং বহির্বিশ্বকে দেখার সুযোগ করে দেওয়া উচিত যে ১৭ বছর এবং জুলাইয়ে কিভাবে কি নৃশংস গণহত্যা বাংলাদেশে হয়েছে। এবং উনিও যে বাংলাদেশে এসেছে সেটাও কিন্তু জুলাইয়ের পরেই, না তো উনি ২০২৬ সালে বাংলাদেশে আসবে, প্রধানমন্ত্রী হবে, এটা মনে হয় না ২০২৪ সালের মানে ৫ আগস্টের দিবাগত রাতেও তিনি স্বপ্নেও দেখেছেন। তো ৫ আগস্টের কারণেই সম্ভব হয়েছে, জুলাইয়ের কারণে সম্ভব হয়েছে। তো সেই কারণে আমি মনে করি যে ওনার এতটুকু কৃতজ্ঞতাবোধ থাকা উচিত এবং কৃতজ্ঞ হওয়া উচিত। এখানে একটা বিষয় অনেকেই যেমনটা বলে থাকেন যে এই জাদুঘরটা যদি হয় তাহলে এখানে তো গবেষণা অবশ্যই হবে। তো সেক্ষেত্রে জুলাইয়ে যারা ছিলেন তাদের ক্রেডিটটা তো চলে আসবে। অনেকেই বলেন এরকম যে জুলাই গণঅভ্যুত্থান আসলে বিএনপির এককভাবেই হয়েছে। অনেকেই কিন্তু বলেন বিএনপি নেতারা। তো সেই জায়গা থেকেই মূলত যেন গবেষণা না হয়, জুলাইয়ের যে ক্রেডিট ভাগাভাগি বা স্বীকৃতি যেন না পায়, এর জন্য আসলে এখানে কোনো কিছু আছে কিনা? ক্রেডিটের থেকেও বড় বিষয় হচ্ছে আওয়ামী লীগকে তো নরমাল করতে হবে, তাই না? সেটার জন্য বড় বড় কলাম, দিস্তা দিস্তা লেখা, বুদ্ধিপাপীদের টেবিল টক, বৈঠক, সব মানে অনেক কিছু তো আমরা দেখছি। এবং সেটা সে বিএনপির তরফ থেকেও সেটার কোনো নেই, সেটা বলা যাবে না। বিএনপিও অনেক অনেক ক্ষেত্রে সেই আচরণ করে। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে জুলাই জাদুঘর উন্মুক্ত হলে প্যারালালি তবে দুটি কাজ করতে পারতেছেন না। হাজার হাজার মানুষজন জাদুঘরে গিয়ে দেখছে আওয়ামী লীগের নৃশংস হত্যাকাণ্ড, গণহত্যা, গুম খুনের ইতিহাস। আর আপনি বাইরে বেরিয়ে এসে বলছেন যে আওয়ামী লীগের তো বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে না, তো গণতান্ত্রিক অধিকার তো যায় না, যেটা তো পাশাপাশি যাচ্ছে না। তো এটা একটা বড় কারণ আওয়ামী লীগকে নর্মালাইজ করার ক্ষেত্রে জুলাই জাদুঘর একটা বড় বাধা। স্মৃতি মুছে ফেলো। হ্যাঁ, আর ক্রেডিট নেওয়ার কথা যদি বলি যে বিএনপির নেতা এত বোকা না। জুলাই যদি ১০ বছর পরে কখনো স্মৃতির পাতায় আসে, সেখানে জুলাইয়ের ৫টা নামের মধ্যে কি বিএনপির কোনো নেতার নাম আছে? সেটা আমার করতে হবে না। আমি সমন্বয়ক হিসেবে যে আমাদের নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদের কথা আগে বলবো বিষয়টা এমন না। ধরেন একজন তখনকার ১০ বছর পরে তখনকার ছাত্র দলের কোনো নেতাকে যদি আপনার জিজ্ঞেস করা হয় জুলাইয়ের ৫ মহানায়ক বা ৫ মানে ব্যক্তিত্বের নাম বলেন, তার মুখে কি বিএনপির কোনো নেতার নাম আসবে? ৫ জনের মধ্যে, ১০ জনের মধ্যে আসবে না। আসতে পারে তো, তারেক রহমানের নাম আসতে পারে। কিভাবে? না, আমরা তো অনেক বক্তব্যই শুনেছি, মানে পুরো প্ল্যানটাই আসলে তারেক তিনি রহমান জানেন না লন্ডন কে থেকে জুলাই করেছেন। আগস্টের নায়ক, আপনি সেটা। জি। এটা নেহাতি একটা স্লোগান, ভুল স্লোগান। এবং ওই যে নেতাকে খুশি করার জন্য খুব সম্ভবত। তবে কোন স্লোগান মানুষজন একসেপ্ট করেছে সেটা দেখতে হবে। আপনি দেখবেন কোনো জুলাই পিতা বলেছে তারেক রহমান জুলাই আগস্টের নায়ক। কোনো আহত বলেছে, কোনো জুলাই রাস্তায় থাকা দলীয় কর্মীর বাদে, দলীয় কর্মীরা যেটা বললাম যে খুশি করার জন্য হয়তো বা বলতে পারে, রাস্তায় থাকা একজন নিরপেক্ষ যে কোনো দিন জুলাইয়ের পরে ঘরে ফিরে গিয়েছে, মানে কোনো দলের মতে যুক্ত হয়নি, জুলাই এসেছিল আবার চলে গিয়েছে কাজ শেষ করে, সে কখনো বলেছে? বলেনি। আমরা তো সংসদ দেখছি, অনেকেই বলছেন খুবই প্রাণবন্ত সংসদ হচ্ছে। আপনি কেমন সংসদ দেখছেন? মানে এই সংসদটা আসলে সাধারণ মানুষের কণ্ঠস্বর যদি বলি বা তাদের যে চাওয়া পাওয়ার কথা বলি, সেগুলো কি বাস্তবায়িত হচ্ছে এখানে? এই সংসদটাকে প্রাণবন্ত সংসদ বলা যায়। পক্ষ বিপক্ষ, বিরোধী দল, সরকার দল কথা বলছে, কিন্তু আমার কাছে কেন জানি না ক্রিটিক্যাল অর্থে যদি বলি ভাই ব্রাদার ক্লাব বা আড্ডা টাইপ লাগছে। কেন বলি, আপনি দেখবেন সংসদে বাজেট অধিবেশন চলছে, তার মধ্যে সরকার দলের একজন বক্তব্য দিচ্ছে ইসলামী ব্যাংকে নাকি হিন্দুদের চাকরি হয় না। আপনি চিন্তা করেন, এটা কি বাজেট অধিবেশনের কোনো বক্তব্য? না।
বিরোধী দল বক্তব্য দিয়েছে আমরা জুলাই নিয়ে কাজ করেন, জুলাই জাতীয় খুলে দেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন। এরপর হচ্ছে এই টাইপের বক্তব্য দিচ্ছে। সরকার দলের একজন বলছে ৭১-এর সংবিধান বাতিল করেন, মানে সংবিধানের যে ইটা বাতিল করেন, এগুলো নিয়ে বিরোধী দল কথা বলছে। সরকার দলের একজন মনে করছে কেন সংবিধান কি মনে করাই দেয় যে এটা ৭১-এর পরাজয়ের দলিল? এটা কি আলোচনার সাথে যায়? তো সবকিছু মিলিয়ে যদি বলি যে তারা যে সেশনগুলো এখন করছে, যে আলাপগুলো দিচ্ছে, পাল্টা বক্তব্যগুলো দিচ্ছে, সেটার জন্য বড় একটা সেমিনার, একটা কনফারেন্সের আয়োজন করা উচিত, যেখানে এক সাইডে মুখোমুখিভাবে সরকারি দল বিরোধী দল থাকবে, তারা ওপেন ডিবেট করবে সময় অনুযায়ী, একজন স্পিকার থাকবে বা একজন মডারেটর থাকবে, ওপেন ডিবেট করবে। এই ডিবেট শেষ করার পরে তারা কার্যকারী আলাপের জন্য সংসদে যাবে। কেন বলি? কারণ আমার সংসদের অধিবেশন চালনা করার জন্য আমার সংসদের 1 মিনিটের খরচ কত বলেন? অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা। তো এই লক্ষ লক্ষ টাকা সরকারের টাকা না, জনগণের টাকা, আমার ট্যাক্সের টাকা। সেই টাকা ব্যয় করে আপনি সংসদ অধিবেশন পরিচালনা করছেন, সেখানে এই যে এই আলাপ দেওয়ার জন্য না। সেখানে দেখতে পাচ্ছি যে কোন নারী এমপি বোরকা পরে গিয়েছেন বিধায় তাকে চেনা যায় না, এই আফসোস করে বক্তব্য দিয়ে সংসদে পুরো টেবিল চাপড়ানোর মহড়া বয়ে যায়। মেয়েরা তো চাপিয়েছে, মানে যারা এমপি ছিলেন, যেরাই চাপক সবাই চাপিয়েছে। হ্যাঁ, তো এই আলাপের জন্য তো আবার সংসদ অধিবেশন না। আপনার তো দরকার নেই কারো চেনা, সংসদ তাকে কোনো না কোনোভাবে চিনে নিয়েছে না। সংসদ তো চেহারা দেখে আইডেন্টিফাই করে না, অন্য ভেরিফিকেশন সিস্টেম রয়েছে। আপনার চেনার তো দরকার নেই। আপনি চিনবেন তার নীতিকে, সে নীতি বাস্তবায়নের ক্ষেত্রে কি পন্থা অবলম্বন করছে, কিভাবে নীতি বাস্তবায়ন করছে। আপনার কেন তাই আপনার চেহারা চিনতে হবে? দরকার আছে আপনার আরেকবারের বোর্ড আপনার কেন দেখতে হবে? দরকার নেই তো। তো এই আলাপগুলো চলছে সংসদে, সবকিছু মিলিয়ে অপ্রয়োজনীয় আলাপ বেশি হচ্ছে। মিরর ক্যাফের একটা স্পেশাল সেশন আছে, সেটি হচ্ছে রাজনৈতিক দলের সম্পর্কে মন্তব্য করতে হয়। প্রথমেই আওয়ামী লীগ, পলিটিক্যালি গন কেস। ভালো দিক খারাপ দিক কিছুই নাই। ভালো যদি বলতে বলেন, হাসিনা খুব সুকৌশলে 17 বছর দেশটাকে শাসন করছে, যেটা বাংলাদেশের পক্ষে অন্য কোনো নেতা করতে পারবে না, পারেও নাই। মানে সুকৌশলে মানুষকে ভুগিয়েছে, তাই তো? সুকৌশলে ভুগিয়েছে। এই সুকৌশলটা অন্য কোনো দল চাইলেও অবলম্বন করতে পারবে না, ওই কৌশলটা তাদের মধ্যে নাই। আপনার কি মনে হয় বিএনপি এখন চাইলেও 17 বছর আওয়ামী লীগের স্টাইলে দেশ শাসন করতে পারবে? 5 বছর করুক না। এটা কি বিএনপিকে চ্যালেঞ্জ দিচ্ছেন নাকি? আওয়ামী লীগের স্টাইলে 5 বছর করুক, সেটাই পারবে না। বিএনপি সম্পর্কে কি বলবেন? তাদের বুদ্ধিভিত্তিক দিকে আর একটু নজর দেওয়া উচিত, কালচারাল সেক্টরে। বিএনপির কালচারালি কোনো নাই, বয়ান নাই, এবং তাদের আইডিওলজি সেট করা উচিত খুব দ্রুত। এখন আমার কাছে মনে হচ্ছে তারা আইডিওলজিহীনভাবে কাজ করছে, লক্ষ্য উদ্দেশ্য ছাড়া। ভালো দিক কি? ভালো দিক হচ্ছে প্রতিহিংসার রাজনীতি করবে না বলেছে তারেক রহমান, এটা পজিটিভ। তবে সেটা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকলেই এনাফ। রাষ্ট্রের সিদ্ধান্তের ক্ষেত্রে সে যেন সঠিক এবং ন্যায় বিচারের দিকে। জামাতের জন্য যদি বলতে চাই যে পজিটিভ, তাদের সাংগঠনিক স্ট্রাকচার, দলীয় নির্দেশনা, চেইন অফ কমান্ড খুবই স্ট্রং, যেটা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই। এবং তাদের নারীদের নিয়ে অবস্থান আরও কনজারভেটিভ থেকে বেরিয়ে যদি জনগণের দল হতে চায়, রাষ্ট্র পরিচালনার মতো জায়গায় যদি আসতে চায়, নারীদের ব্যাপারে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। এনসিপি ব্যর্থ মোটা দাগে এখন পর্যন্ত, কোনো ভালো কিছু নাই। তারা এখনো সম্ভাবনা ক্যারি করছে। ক্রিকেটের ক্ষেত্রে একটা যেমন নিয়ম আছে, আপনার 6 বলে ধরেন হচ্ছে 25 রান লাগে, আপনি প্রথম বলে 4 মারলেন, তার মানে লাইনে আছেন। দ্বিতীয় বলে 4 মারলেন, লাইনে আছেন। সর্বশেষ 2টা বল আছে, তখন আপনার রান লাগবে হচ্ছে 12, 2 বলে আপনার 6 লাগবে। বা সর্বশেষ 2 বলে আপনার রান লাগবে 10, হয় 6-4, 2 বলেই 6-4 লাগবেই, কিন্তু আপনি নিতেছেন 1 রান করে, হবে না তো। বিএনপি মানে এনসিপি এখন হচ্ছে সম্ভাবনা ক্যারি করতেছে, বাট ডে বাই ডে তাদের জায়গাগুলো ক্ষীণ হয়ে আসতেছে, সম্ভাবনা ভয়ের জায়গাগুলো। তো ফোকাস করা উচিত, এবং তারা আসলে বেশ কিছু গুটি কয়েক ব্যক্তি নির্ভর, এখান থেকে বেরিয়ে এসে মানে ব্রড করা উচিত, ট্রাস্টের জায়গাটা বিল্ড আপ করা উচিত আরো বেশি। মানে তাদের নিজেদের মধ্যে বিশ্বাস কম, গুটি কয়েক মানুষের বাইরে তারা কাউকে বিশ্বাস করতে পারে না, এটা বাড়ানো উচিত।
এটা কেন মনে হলো? এটা তাদের বক্তব্যের মধ্যেই আছে, সেখান থেকে মনে হয়েছে। ভালো দিক কিছু নাই? ভালো দিক আছে, যেটা বললাম, এখনো সম্ভাবনা ক্যারি করছে, সেটাকে ব্রড করা উচিত। আর প্লিজ জুলাইকে ওই ৭১-এর মতো বাপদাদার সম্পত্তি বানায়েন না, তাহলে এটা জুলাইকে যেমন বিতর্কিত করবে, আপনারাও টিকতে পারবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল না হলেও আপনার নিজস্ব প্ল্যাটফর্ম, সমালোচনার জায়গা থেকে কি বলবেন? বৈষম্যবিরোধী সবসময় একটা মিসগাইড প্ল্যাটফর্ম। এটার জন্ম এবং ৩৬ জুলাই পর্যন্ত লাইন আপ ঠিক ছিল, সঠিক ট্র্যাক এবং লক্ষ্য উদ্দেশ্য। এরপর থেকে মিসগাইডেড একটা সংগঠন, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই। নেতাকর্মী যারা আছে তাদের ব্যাপারেও যে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সেটা নিতে পারে নাই। সর্বোপরি এখনো চেষ্টা করছে। মানে এটা হচ্ছে যারা ছিল তারা নিতে পারেনি, নাকি বাইরে থেকে কেউ এটাকে প্রভাবিত করার চেষ্টা করেছে? ওভারঅল বাইরে থেকে বলতে আমি যদি বলি, সংগঠনের সরাসরি নাম পদবিতে না থাকার পরেও ভাই ব্রাদার কোটায় যারা বাইরে থেকে মানে সংগঠনের উপর হস্তক্ষেপ করতো, তাদের ভুলও ছিল। এনসিপি এখন ভাই ব্রাদার তো বিএনপির মধ্যেও হতে পারে, জামাতের মধ্যেও হতে পারে। আচ্ছা, সরকারের কাছে কি প্রত্যাশা আছে? সরকারের কাছে যদি প্রত্যাশা বলি, একটাই, প্লিজ আওয়ামী লীগ হইয়েন, আর হওয়ার চেষ্টাও করেন না, কারণ সেই ক্যাপাবিলিটি আপনাদের মধ্যে নাই। হইতে গেলে সর্বোচ্চ প্রো টাইপ বা ওই যে বলে না লাইট ভার্সন বা কিছু, ওরকম কিছু একটা হবে, তো দরকার নেই। আপনাকে মিরর ক্যাফেতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে মিরর ক্যাফের দর্শকদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে সমস্ত আলাপটুকু শোনার জন্য। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম জুলাই গণঅভ্যুত্থানের সেই দিনগুলোর কথা। আবারও আগামী কোনো পর্বে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।